জি, আমি শুরু করতে চাই আমার হাই স্কুল লাইফ থেকে। তার আগে কি একটু ছোটবেলাটা জানতে পারি? আপনি কয় ভাই বোন আপনারা? জি, আমরা ২ ভাই ১ বোন। আচ্ছা আমি বড়, আমার ছোট ভাই এবং আমার ছোট বোন। আচ্ছা, তো বাবা কি করতেন আমার আপনার? বাবা বিজনেস করতেন। আমাদের বাড়িতেই দোকান ছিল। উনি আচ্ছা ২টা বিজনেস করতো। একটা হচ্ছে মুদি দোকান, আর একটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ছোট একটা ফার্ম ছিল। ওখানে মুরগি বেচাকেনা করা হইতো আর কি। আচ্ছা তো আমি ছোট থেকেই দেখতেছি আমার বাবার দোকান ছিল। তো আমাদের সংসার অনেক ভালোভাবেই চলতেছিল। মাঝে মাঝে আমিও দোকানে বসতাম, বেচাকেনা করতাম অনেক ছোট থেকেই। এরম করতে করতে আমি যখন ক্লাস 8-এ উঠি, হুম তখন বাবার দোকান থেকে মাঝে মাঝে টাকা চুরি করে জমাইতাম। আচ্ছা তো জমানোর পর এটা দিয়ে আমি একটা ফোন কিনি। ফোন কেনার পর ফোনটা ইউজ করতেছি। তো ইউজ করতে করতে হঠাৎ একদিন রাত্রে হুম আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা মিস কল আসে। আচ্ছা এটা আসার পর আমার ফোনে সেদিন ব্যালেন্স ছিল না। তো ব্যালেন্স ছিল না জন্য আমি সেদিন আর কলটা ব্যাক করতে পারি নাই। আচ্ছা তো এই অবস্থাতে পরের দিন রাত্রে রিসার্চ করছি ফোনে, আচ্ছা দেখার জন্য যে কে আমাকে মিস কল দিছিল, ওটা ওকে দেখার জন্য। ওকে তো এরপর ফোন দিলাম। রিসার্চ করার পর ফোন দেওয়ার পর ছোট একটা ছেলে বাচ্চা রিসিভ করছে ফোনটা। আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়েন। জি। আচ্ছা, তারপর? তো ফোনটা রিসিভ করার পর আমি বললাম যে ভাইয়া, আমাকে গতকাল রাত্রে মিস কল দেওয়া হয়েছিল, তো কোন জায়গায় এটা? ও আবার বলতেছে যে ভাইয়া, এটা তো আমাদের পারিবারিক ফোন, সবাই ধরে এইটা, কে যে দিছে আমি বলতে পারলাম না। আচ্ছা ওকে বললাম যে বাসা কই, ও এগুলো না বলেই ফোনটা কেটে দিল। দেওয়ার পর সেদিন রাত্রেই রাত 12টার সময় আবারও ফোন দিছে। তো আমি ঘুমায় পড়ছি, ফোন রিসিভ করতে পারি নাই। হুম তো পরের দিন সকালে 6টায় আমি ঘুম থেকে উঠে দেখি ওই নাম্বারে 3টা মিস কল। আচ্ছা এরপর দেখার পর আমি SMS করলাম যে ভাই, কে আপনি? আমাকে এরকম করে মিস কল দেওয়া হচ্ছে, আপনার পরিচয় চাইলাম, পরিচয় না দিয়ে আপনি ফোনটা কেটে দিলেন। ওকে এরপর ও আবার মিস কল দিছে আমার SMS পাওয়ার পর। আচ্ছা তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা ব্যাক করলাম, করে হ্যালো হ্যালো করতেছি আমি, কিন্তু ও পাশে থেকে কেউ কথা বলতেছে না। তো ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার SMS করছে, করার পর বলতেছে যে ভাইয়া, আমি তো এখন প্রাইভেটে যাচ্ছি, আপনি 10টার পরে ফোন দেন আমাকে। এটা কি ছেলে কণ্ঠ না মেয়ে কণ্ঠ? না, SMS করছে আর কি। ও আচ্ছা, SMS করেছে। আচ্ছা হ্যাঁ। আর যখন ফোন দিছিলাম তখন তো কথাই বলে নাই। আচ্ছা রাইট। এরপর SMS করে বলতেছে যে ভাইয়া, আমি প্রাইভেটে যাচ্ছি, আপনি 10টার পরে ফোন করেন আমাকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর 10টার পর আমাকে ওই নাম্বার থেকে মিস কল দেওয়া হয়েছে। তো আমি ফোনটা ব্যাক করলাম, করার পর প্রথমেই একটা মেয়ে কণ্ঠ শুনতে পাইলাম। তো বলতেছে যে ভাইয়া, কে আপনি? আমার নাম্বারে আপনি দিনের রাতে ফোন দিতেছেন, এরকম করে বললো আর কি। বলার পর আমি বললাম যে আপু, আমি তো ফোন দেই নাই, গত কিছুদিন আগে আমার এই নাম্বারে আপনার নাম্বার থেকে ফোন আসছিল, এই জন্যই আমি ফোন দিচ্ছি, কে আপনি? ও আবার বলতেছে যে ভাই, আপনার পরিচয়টা আগে বলেন, আমি পরিচয় দিতেছি, এরকম করে বলতেছে। এরপর আমি আমার মিথ্যা পরিচয় দিচ্ছি, বলছি যে আমার বাসা রংপুরে। ঠিক আছে, এটা কি SMS হচ্ছে না কথায়? কথায় কথায়। তখন আপনি কি ছেলে না মেয়ে? কে যার সঙ্গে কথা বলতেন তখন মেয়ে। মেয়ে, জি। আচ্ছা, তো পরিচয় দিচ্ছে না? না, পরিচয় দিচ্ছে না, আমার পরিচয় যাচ্ছে। তো আমি আমার মিথ্যা পরিচয় দিলাম, বললাম আমার বাসা রংপুরে। আমার একটা নাম বলছিলাম, হয়তো বা রাসেল নাম বলছিলাম, আচ্ছা যে আমার নাম রাসেল। তো ওকে আবার জিজ্ঞেস করলাম যে আপনার বাসা কই? ও আবার আমাকে ঠিকানা দিল যে আমার বাসা বগুড়ায়। ওকে, এরকম করে বললো। বলার পর বললাম যে বগুড়ায় কোন জায়গায় বাসা? ওবার বলতেছে যে ক্যান্টনমেন্টের পাশে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম ক্যান্টনমেন্টের পাশে কোন জায়গায়? ও একটা ঠিকানা দিল বি ব্লক। আচ্ছা, ইন্টারেস্টিং। বললো যে বি ব্লকে। তারপর ওকে আমি ওর নাম জিজ্ঞেস করলাম, ওর নাম বললো সুরভি। ওকে, এরপর বলার পর কিছুদিন আর কথা হয় না। এই অবস্থাতে কিছুদিন কথা হয় না। তো একদিন হঠাৎ ও আমাকে SMS করতেছে, বলতেছে যে আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি, এরকম করে বলতেছে। তো আমি আবার ফোন দিলাম, ফোন দিয়ে ওকে বলতেছি যে আপনি কি চান, আমাকে কি আপনি চেনেন, এরকম করে বলতেছি। তো ও বলতেছে যে না, চিনি না আপনাকে। এরপর ও আমাকে বলল যে আপনার কি ফ্রেন্ড হইতে পারি আমি?
এরকম করে বললো। বলার পর আমি বললাম যে আপনাকে চিনি না, জানি না, আপনার বাসা কই, বগুড়ায়, আর আমার বাসা রংপুরে। এরকম করে বললাম, তো আপনার সাথে কিভাবে আমি ফ্রেন্ডশিপ করব? ও আবার বললো যে আমি আপনাকে মিথ্যা বলছিলাম, আমার বাসা বগুড়ায় না, আমার বাসা গাইবান্ধাতে। তো এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেলাম যে আমার বাসা গাইবান্ধায়, ওর বাসা আবার গাইবান্ধাতে, তো জানতে তো হয় কে ওর বাসা কোন জায়গায় গাইবান্ধায়, এটা ভাবলাম। তো ভাবার পর ওকে জিজ্ঞেস করলাম যে গাইবান্ধায় কোন জায়গায় বাসা, এরকম করে বললাম। তো আবার বলতেছে আমাকে আপনার বাসা তো রংপুরে, আপনি চিনবেন না আমার বাসা গাইবান্ধা কোন জায়গায়। তো ওকে আবার আমি বললাম যে রংপুরে আমার বাসা হইতে পারে, কিন্তু আমি গাইবান্ধা সব জায়গায় চিনি কম বেশি, এরকম করে বললাম। বলার পর ও আমাকে বলতেছে যে গাইবান্ধায় পলাশবাড়ি উপজেলা চেনেন? তো আমি তো আরো অবাক যে আমার বাসাও তো পলাশবাড়ি উপজেলাতেই, এইটাই। এরপর ওকে বললাম যে গ্রামের নাম কি, আমি পলাশবাড়ি উপজেলা চিনি। ওকে আবার মিথ্যা বললাম যে আমার নানার বাড়ি ওখানে, এরকম করে বললাম। তো ও বলতেছে যে কোন জায়গায় আপনার নানার বাড়ি? তো আমি ওকে আগে বললাম যে আগে আপনি বলেন আপনার গ্রামের নাম কি, তারপর আমি বলতেছি আমার নানার বাড়ি কোথায়। তো ও বলতেছে যে আমার বাড়ি পবনাপুরে, গ্রামের নাম, আমাদের গ্রামের নাম হচ্ছে পবনাপুর। তো ও বলতেছে আমার বাড়ি পবনাপুরে। তো আমি তো অবাক, আমার বাড়ি পবনাপুরে, ওর বাড়ি পড়েন তখন আপনি? জি, আমি ক্লাস 8-এ, ও তখন 6-এ। অবশ্য জানতাম না সেই সময়। তারপর এরপর বললো পবনাপুরে। তো আমিও মিথ্যা বললাম যে হ্যাঁ আমার নানার বাড়ি তো ওখানেই, পবনাপুরেই। তো বলতেছে যে কোন জায়গায়? তো আমি বললাম যে সেটা আপনাকে পরে বলবো, পবনাপুর কোন জায়গায় আপনার বাড়ি, ঠিকানাটা দেন ঠিকভাবে। তো ওর বাবার নাম বললো, চিনতে পারলাম যে ওনার মেয়ে। এরপর ওকে জিজ্ঞেস করলাম যে ওকে দেখি নাই কখনো, আর ওদের বাড়িতেও যাই নাই কখনো। আপনি প্রথমত জিজ্ঞেস করা উচিত না যে এত পরিচয়ের পরে যে নাম্বারটা কিভাবে পেলেন, সেল নাম্বারটা? জি, এটা পরে জিজ্ঞেস করছি, বলতেছি আমি। এরপর ওকে জিজ্ঞেস করলাম বাবার নাম বললো। তো বাবার নাম বলার সঙ্গে সঙ্গে আমি চিনছি। আবার ওর একটা চাচার নাম জানি আমি, উনি আবার ওই এলাকার মধ্যে ডেঞ্জারাস লোক আর কি। তো ওনাকে সবাই চেনে কম বেশি আমাদের এলাকার। আচ্ছা, ওর চাচার নাম বললাম আমি। বলার পর বললো হ্যাঁ আপনি আমার চাচাকে কিভাবে চেনেন, এরকম করে বললো। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন স্কুলে পড়েন? আমি যে স্কুলে পড়ি ওই স্কুলেতেই পড়তো, কিন্তু ওকে কখনো আমি দেখি নাই। এরপর বললো যে আমি পবনাপুর FM উচ্চ বিদ্যালয়ে পড়ি। আচ্ছা। তো বলার পর আমি ওকে বললাম কোন ক্লাসে? ও আমাকে মিথ্যা বললো যে আমি ক্লাস 7-এ পড়ি। তো আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি আপনার সত্যি পরিচয় দেন, আপনি সব কিছুই চেনেন, আপনার সত্যি পরিচয় দিতেছেন না কেন? তো এরপর আমি আমার সত্যি পরিচয়ই দিলাম। আচ্ছা। আমার বাবার নাম বললাম, আমি পবনাপুর FM উচ্চ বিদ্যালয়ে পড়ি, এটা বললাম। কি উচ্চ বিদ্যালয়? পবনাপুর FM উচ্চ বিদ্যালয়। FM উচ্চ বিদ্যালয়, FM তে কি হয়? ফিরোজা মেমোরিয়াল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বলতেছে কোন ক্লাসে? তো আমি বললাম যে ক্লাস 8-এ পড়ি। আমি আবার ওকে বললাম যে আপনার সাথে আমি দেখা করব। সেই সময় ওর ফেসটা আমি চিনি না, কারণ দেখি নাই। এমনিতে ভয়েস শুনছি, কথা হইছে, এমনিতে জানি যে ও হচ্ছে ওনার মেয়ে, এগুলো জানি আর কি, কিন্তু দেখি নাই কখনো। বললাম যে চলেন দেখা করি, ফ্রেন্ডশিপ তো করবেন, প্রথমে তো দেখা করতে হবে, চলেন দেখা করি। তো ও আবার আমাকে বলতেছে কোথায় দেখা করবেন? ওদের বাড়ির পাশে একটা মেলা হয় বৈশাখ মাসে, অনেক বড় মেলা, ওখানে একটা শ্মশান ঘাটি আছে আর কি। তো বলতেছে ওখানে দেখা করব। ওকে। আমি বললাম টাইমটা বলেন, কয়টা দেখা করবেন? তো বলতেছে আমি বিকাল 4টায় তো স্কুল থেকে যাওয়ার পরে আবার 5টায় আসি প্রাইভেটে, তো সেই সময় দেখা করি, এরকম করে বলতেছে। এটাই প্রথম দেখা হওয়ার কথা? জি। আচ্ছা, তারপর? না, সেই সময় দেখা হয় নাই অবশ্য। যাই হোক, বলতেছে তারপর? জি, বলতেছে যে বিকাল 5টায় দেখা করি। তো গেলাম আমি। যাওয়ার পর সেদিন ওর ফ্রেন্ড ছিল 4টা ফ্রেন্ড, ওরা গেছে কিন্তু ও যায় নাই সেদিন। সম্ভবত ওর মামা কি কে জানি মারা গেছে, তাকে দেখার জন্য গেছে। তো ওকে আবার আমি বাসায় যা ফোন SMS করলাম, করার পর বললাম যে দেখা করার কথা, কই আসলেন না তো, এরকম করে বললাম। তো কোনো রিপ্লাই পাইলাম না। তো রিপ্লাই না পাওয়াতে রাত 8টায় ওর আম্মু ফোন ব্যাক করছে, করে বলতেছে আমাকে, বলতেছে যে কে আপনি? তো আমি বুঝতে পারছি ওর কণ্ঠের সাথে ওনার কণ্ঠের মিল নাই, বুঝতে পারলাম যে অন্য কেউ। এরপর উনি পরিচয় চাইতেছে আমার,
তো আমি বললাম যে আমার বাসা রংপুরে। তো উনি বলতেছে ফোন নাম্বার কই পাইছেন। তো আমি বললাম যে আপনার ফোন থেকে মিস কল আসছিল, এরপরে আমি ফোন দিলাম। এটা কোন জায়গায়, ওনাকেও আবার আমি জিজ্ঞেস করতেছি যে কোন জায়গায় এটা, অথচ চিনি আমি, কারণ বলতেছি না উনি আবার যদি পরিচয় পাওয়া যায়, এই জন্য আমি ওনাকে বলতেছি না। এরপর উনি বললো যে ঠিক আছে, রং নাম্বার, নেক্সট টাইমে যেন আর ফোন না দেওয়া হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর সেই রাত্রে আর কোনো যোগাযোগ নেই। পরের দিন দুপুর 2টায় আমাকে SMS করছে, করে বলতেছে যে ভাইয়া আপনার সাথে তো দেখা করার কথা ছিল, কিন্তু আমি দেখা করতে পারলাম না, আমার মামা মারা গেছিল, এই কারণে ওখানে যাওয়া লাগছে, তো যাইতে পারি নাই, তো আজকে দেখা করেন, এরকম করে বলতেছে। ওকে। তো বললাম হ্যাঁ দেখা করব, কোথায় করবেন? তো লোকেশন ওইটাই বললো যে ওখানেই দেখা করব। ওকে। তো গেলাম ওখানে, যা মানে ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছি না আমি, দূর থেকে দেখলাম শুধু, আমি দেখলাম, ও কিন্তু আমাকে চিনতো না সেই সময়। ওকে। দূর থেকে ওকে দেখলাম, দেখার পর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওকে নিয়ে গেছিলাম, ওর নাম সৌরভ। জি। ও আবার ওর বান্ধবীকে লাইক করতো, তো মানে এই মেয়েটার বান্ধবীকে লাইক করতো? জি জি। আমার নাম কি ছিল? মেয়েটার নাম সেই সময় ছিল সুরভি। সুরভি, ওকে ঠিক আছে। তো সুরভির সাথে দেখা করতে গেছেন? জি, সুরভির সাথে দেখা করতে গেছি, কিন্তু আমি দূরে থেকে দেখছি ওকে, ও আমাকে দেখে নাই। ওখানে দেখা হয় নাই, আমি চলে আসছি। আসার পর ওকে বলছি যে হ্যাঁ আপনাকে আমি দেখছি, আপনার সামনে যাওয়া আমার সাহস হচ্ছিল না, এই জন্য আমি যাইনি। মানে আপনি আসলে কি দেখেছেন মেয়েটাকে? সেই দিন দেখছি আমি, কিন্তু ও আমাকে দেখেনি। আচ্ছা আচ্ছা। আড়াল থেকে দেখছি। ওকে, তারপর? এরপর ওকে বললাম যে আপনার সামনে যাওয়ার সাহস হচ্ছিল না, এই জন্য যাই নাই, তো পরে কোনো একদিন দেখা করবো আমরা, এরকম করে বললাম। তো বলার পর ও রাগ করে বলতেছে যে আপনি আর আমার সাথে যোগাযোগ করবেন না। খুব স্বাভাবিক, এরকম করে বললো। তো বলার পর আমিও বললাম আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবো না, আপনি যখন চাচ্ছেন না তো যোগাযোগ করবো না আমি। এরপর আমি প্রতিদিন স্কুলে যাই, ক্লাস করি, ওকে দেখি আমি, কারণ আমি তো সেই সময় ওকে চিনি, ওর ফেসটা দেখছি আমি সেই দিন। এরপর আমার একটা ভাস্তি ছিল, মানে আমার বড় ভাইয়ের মেয়ে আর কি, তো ও পড়তো ওর সাথে, ক্লাস 6-এই পড়তো দুজন। জি। তো ওকে জিজ্ঞেস করছে, আমার নাম জানতো আবার, তখন নাম বলছি আমি, সত্যি নামই বলছি যে আমার নাম জনি। তো ওকে জিজ্ঞেস করছে যে তোদের বাড়ির ওই দিক থেকে একটা ছেলে আসে, এই স্কুলে পড়ে, ওর নাম নাকি জনি, ছেলেটাকে আমাকে একটু দেখাবি। তো আবার বলছে কেন? তো কয় দেখা লাগবে, এমনিতে দেখবো। তো আবার কিছু জানতো না, ও দেখাই দিছে। আমি তখন ক্লাসের বাইরে, টিফিন সময় হয়তোবা ক্লাসের বাইরে দাঁড়ায় আসছি, তো সেই সময় দেখাই দিছে। দেখার পর ও আমাকে দেখছে, দেখার পর বাড়িতে যাওয়ার পর আমাকে SMS করছে। আচ্ছা। করে বলতেছে যে আপনাকে তো আমি দেখছি, ওকে, এরকম করে বলতেছে। ওকে। তো আমি আবার অবাক হইলাম, কিভাবে দেখলো, আমাকে তো চেনে না। এরপর ওকে জিজ্ঞেস করলাম যে কিভাবে দেখলেন আমাকে? তো ও বলতেছে যে আমার ভাস্তি, ওর নাম বলতে চাচ্ছি না, তো আপনার ভাস্তিকে বলছিলাম, ও আমাকে দেখে দিছে আপনি। এরপর বলতেছে যে আপনি, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে রিয়াদ, ফ্রেন্ড এবং আমার ফুফাতো ভাই হয় আর কি, তো ওর নাম রিয়াদ, ওকে আবার চিনতো। তো বলতেছে আপনি রিয়াদ ভাইয়ের সাথে দাঁড়াইছিলেন, তখন দেখছি আমি, এরকম করে বলতেছে। তখন আমি ভাবলাম হ্যাঁ ওর সাথে তো আমি দাঁড়াইছিলাম, এই সময় হয়তো বা দেখছেই। তো এরকম করে চলতে হঠাৎ আমি একদিন ওকে প্রপোজ করলাম, বললাম যে আপনি তো আমার সাথে ফ্রেন্ডশিপ হিসেবে কথা বলতেছেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ও বললো যে হ্যাঁ বলেন। তো সেই সময় বলার সাহস পাচ্ছিলাম না, ফোনেই কিন্তু, তো বলার সাহস পাচ্ছিলাম না। এরপর ওকে বললাম যে আপনাকে আমি 2 ঘন্টা পরে বলবো, এরকম করে বললাম। তো বললো না এখনই বলেন, এখনই বলতে হবে, 2 ঘন্টা পর ফোন থাকবে না আমার কাছে, এরকম করে বললো। তো বলার পর আমি বললাম যে ফোন যদি কাছে না থাকে কালকে সকালে বলবো তাহলে, এরকম করে বললাম। তো বলার পর 2 ঘন্টা পর আবার আমাকে SMS করতে হয়, SMS করে বলতেছে আপনি কি জানি বলেন, আমি অনেক কষ্টের পর ফোনটা আমার কাছে নিচ্ছি, এরকম করে বলতেছে। রাত তখন আনুমানিক 9টা বাজে, SMS করে বলতেছে যে আমাকে বলেন কি বলবেন। তো আমি বললাম যে ওকে প্রপোজ করছি আমি এইভাবে, যে আপনাকে যদি আমি বলি আমি আপনার সাথে রিলেশন করতে চাই, তাহলে কি আপনি রাগ করবেন, এরকম করে বললাম।
তো বলার পর ও বলতেছে হ্যাঁ রাগ তো করবোই, এরকম করে বলতেছে। তো বললাম কেন রাগ করবেন? ও বলতেছে যে আমি মাত্র ক্লাস 6-এ পড়ি, এটা রিলেশন করার সময় না, আর যদিও রিলেশন করি আমার বাবা মা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে, এরকম করে বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এরকম করে ওর সাথে আর কথা বলি না ফোনে। সেদিনের পর থেকে আর কথা হয় না, আমি ফোন দিই না, ও আমাকে ফোন দেয় না। দুজনে একই স্কুলে পড়ি, তো স্কুল যখন ছুটি হয় দুজনে একসঙ্গেই বাড়িতে আসি রাস্তা দিয়ে, দুজনে মানে দেখা। সুরভি? জি জি সুরভির সাথে জি একই স্কুলে পড়াশোনা করতেন জি আপনারা? একই স্কুলে। আচ্ছা। একই স্কুলে করতাম, তো স্কুল তো একসঙ্গে ছুটি হইতো, তো দুজনে এক রাস্তা দিয়ে আসতাম, দেখা হইতো কিন্তু কথা হইতো না, কথা বলার সাহস পাইতাম না, ও কথা বলতো না। তো এইভাবে চলতেছে, সবসময় ওর ওর দিকে তাকাই আমি, তো ও আমার দিকে তাকায়। তো এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন মানে ও স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় পিছনে পিছনে 3টা ছেলে যাইতেছে, মানে ওর ক্লাসমেট আর কি। ওদের বাসা অন্য অন্য সাইডে, কিন্তু ওদের বাড়ির দিকে যাচ্ছে ওদের পিছনে পিছনে, মানে সুরভিদের পিছনে পিছনে। তো এটা দেখার পর আমার অনেক রাগ ওঠে। ওঠার পর আমি যাই ছেলেগুলোর পিছনে পিছনে যাওয়ার পর ছেলেগুলোকে বলি যে ভাইয়া তোমাদের বাসা তো এইদিকে না, ওই সাইডে, তোমরা এর আগেও একদিন দেখছি, সেদিন কিছু বলি নাই। দ্বিতীয় দিন ওদেরকে বলতেছি যে তোমরা এই সাইডে আসো কেন? তো আবার আমাকে বলতেছে সুরভির কথা বলতেছে যে আমি ওকে লাইক করি, ওর সাথে রিলেশন করতে চাই, এই জন্য আমি ওকে প্রপোজ করবো জন্য আমি এদিকে আসি। তো এটা শোনার পর আমার রাগ উঠে গেছে অনেক। এরপর ওই মেয়েগুলোর মানে সুরভি এবং ও 4টা বান্ধবী ছিল, ওদের সামনেই ওই ছেলেটাকে আমি মারি। তো মারার পর পরের দিন ওই ছেলেটার বাড়ি হচ্ছে আমাদের আমরা যে স্কুলে পড়ি তার পাশেই। তো ও আমাকে বলছে যে আগামীকাল স্কুলে আসিস, তোকে দেখে নেবো, এরকম করে বলছে। তো আমিও গেছি, সাহস করেই গেছি, যে কি হবে হবে, ওর জন্য যদি মার খাইতে হয় মার খাবো আমি, ওই মেয়েটার জন্য। এরপর গেলাম, যাওয়ার পর সুরভির সাথে আমি কথা বললাম সেই দিন, সামনাসামনি কথা বললাম ফার্স্ট টাইম। ওকে বললাম যে কালকে তো দেখছোই যে ছেলেটাকে মারছি ওর নাম ছিল সেলিম, যে সেলিমকে মারছি আমি। তো ও যদি জিজ্ঞেস করে যে কে হয়, তুমি বলবা যে ওর সাথে আমি রিলেশন করি। ওকে, মানে আমার সাথে রিলেশন করে সুরভি, এটা বলতে বলছি। আচ্ছা, যদি সেলিম জিজ্ঞেস করে। এরপর সেলিমের 2-3টা ফ্রেন্ড এবং সুরভির হচ্ছে ফুফাতো বোন পড়তো ওই স্কুলে, তো আমার সাথেই পড়তো। আমি কিন্তু তখন ক্লাস 9-এ। ওর ফুফাতো বোন আমাকে এসে বলতেছে যে তুই কি সুরভির সাথে প্রেম করিস? তো আমি বললাম যে করি কিনা সেটা সুরভিকে যা জিজ্ঞেস কর, এরকম করে বললাম। তো ও গেছে সুরভির কাছে, তো জিজ্ঞেস করছে, করার পর ও বলছে হ্যাঁ রিলেশন করি, ওর ফুফাতো বোনকে বলছে। এরপর ওর ফুফাতো বোন সেলিম নামে যে ছেলেটাকে মারছি ওর কাছে গেছে, যাওয়ার পর বলছে যে জনির সাথে সুরভি রিলেশন করে, তো ওর সাথে তুই রিলেশন করতে চার জন্য তোকে মারছে, এরকম করে বলছে। তো ওর পিছনে পিছনে আর যাবি না, তাহলে আর কোনো সমস্যা নাই, আর ওকেও করার কিছু করার দরকার নাই জনিকে, এরকম করে বলছে। বলার পর 2-3 দিন ঠিকভাবেই গেল। যাওয়ার পর ওর পিছনে পিছনে মানে ও প্রাইভেটে যাচ্ছে, তো আমিও সেই সময় প্রাইভেট পড়ি। আমি এবং মোতালেব নামে আমার একটা সিনিয়র ফ্রেন্ড ছিল, এক ক্লাস সিনিয়র, মোতালেব এবং সৌরভ, 3জন আমরা যাচ্ছি। তখন বর্ষাকাল, বৃষ্টি পড়তেছে। তো ওরা ছাতা নিয়ে যাচ্ছে, আমাদের কাছে ছাতা ছিল না। তো সৌরভ নামে যে ফ্রেন্ডটা, ও মানে সুরভির ফ্রেন্ডের সাথে রিলেশন করতো। তো সৌরভ ওর গার্লফ্রেন্ডকে বললো যে ছাতাটা একটু দাও, আমরা 3জন যাই, তোমরা 4জন মানুষের 3টা ছাতা, আর আমরা 3জন, আমাদের একটাও নেই, একটা দাও, আমরা 3জন কষ্ট করে যাই, এরকম করে বললো। বলার পর সুরভি ওর ছাতাটা দিয়ে দিল। তো ওর ছাতার নিচে আমরা যাচ্ছি 3জন। তো যাইতেই সুরভি ওর বান্ধবীকে দিয়ে আমাকে বলাইলো যে ওকে একটু সামনে আসতে বল, ওর সাথে কথা বলবো আমি। তো আমাকে এসে ওর বান্ধবী বললো যে ভাইয়া সুরভি আপনার সাথে কথা বলতে চায়, একটু সামনে যান আপনি। তো গেলাম, যাওয়ার পর
ওর পিছনে পিছনে যাচ্ছি, কিন্তু কিছু বলতেছে না আমাকে সেই সময়। তো আমি বললাম যে কি বলবেন বলেন তাড়াতাড়ি, স্কুল তো সামনে আর বেশি দূর না, এখানে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন আমাকে কি বলবেন। তো ও আমাকে বলতেছে যে আপনি তো প্রপোজ করছিলেন, তো আপনার সাথে কি রিলেশন করতেই হবে, এরকম করে বলতেছে। ওকে। তো ওকে বললাম যে হ্যাঁ করতে হবে, অনেক ভালোবাসি, এরকম করে বললাম। ওকে। তো ও আবার বললো যে হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আমার 3টা শর্ত আছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কি কি শর্ত। তো আমাকে বলতেছে যে প্রথম শর্ত হচ্ছে ভালোভাবে লেখাপড়া করতে হবে, দ্বিতীয় শর্ত সরকারি একটা জব করতে হবে, এবং তৃতীয় শর্ত আমি যে আপনার সাথে রিলেশন করব এটা যেন আমার ফ্যামিলি, বাবা মা কেউ না জানে, এরকম করে বলতেছে। তো আমি কোনো কিছু না ভেবে ওর 3টা শর্ত আমি মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর রিলেশনটা শুরু হলো সেদিন থেকেই। তো এরকম চলতেছে, কথাবার্তা হচ্ছে ফোনে, ওদের পারিবারিক ফোন থেকেই যোগাযোগ হয় আর কি মাঝে মাঝে, ওর বাবা মা যখন বাইরে যায় তখন। তো যোগাযোগ হতেই ওর মা একদিন দেখছে কথা বলতে। তো দেখার পর ওকে জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বললি। তো আবার বলছে যে আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম। তো আমাকে আবার ওর আম্মু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কি সুরভি, সরি সেই সময় আমাকে ওর রিয়েল নাম বলছে, ওর নাম ছিল তাহরিন জান্নাত শুভ। তো শুভ নামে ডাকতো ওকে। তো বলতেছে যে তুমি কি শুভর ফ্রেন্ড। তো আমি ওর মায়ের কণ্ঠ শুনছি, শোনার পর বলছি হ্যাঁ আমি ওর ফ্রেন্ড, কেন কি হয়েছে। তো ও বললো যে একটু আগে কি তোমার সাথে কথা বললো ও। তো আমি বললাম হ্যাঁ আমার সাথেই কথা বলছে। এরপর ফোনটা কেটে দিল। দেওয়ার পর ও আবার কিছুক্ষণ পর আমাকে ফোন করছে, করে বলতেছে যে এইভাবে আমি আর কথা বলতে পারবো না, আমার ফ্যামিলি থেকে যদি জানে আমার অনেক প্রবলেম হবে। তো এমনিতে স্কুলে যাওয়ার সময় কথা হবে, দেখা হবে, কিন্তু ফোনে আর কথা বলতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর এরকম চলতেছে, চলার পর ওর আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হলো ক্লাস 9-এ। তো ফাইনাল পরীক্ষা দিলাম, দেওয়ার পর স্কুল সম্ভবত 1 মাসের মতো বন্ধ থাকে। জি। তো স্কুল বন্ধ দিছে, দেওয়ার পর আর ওর সাথে দেখা হয় না, কথা হয় না। তো হঠাৎ একদিন ওর বান্ধবীর ফোন থেকে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে ও আমাকে বলতেছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করবা, এরকম করে বলতেছে। তো আমি বললাম যে তুমি কই আসো এখন। ও বলল যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে আসছি, ওখানে আসো। তো গেলাম, ওখানে দেখা করলাম। করার সময় ওদের বাড়িতে একটা মহিলা কাজ করতো, মানে ওর চাচার ওয়াইফ অসুস্থ, ওখানে রান্না করে দেয়। তো উনি দেখছে, কথা বলতে দেখছে। দেখার পর উনি যা ওর বাড়িতে বলছে যে এরকম ওকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে। তো বাড়িতে বলার পর ওকে বলছে যে কার সাথে কথা বলছিস রাস্তার মধ্যে। তো বলছে সব কিছু, যে আমার ফ্রেন্ড হয়, তো ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম, এরকম করে বলছে। তো বলার পর ওর ফোন থেকে আমার সাথে সেদিন থেকে মাঝে মাঝে যোগাযোগ হইতো। আচ্ছা। তো যোগাযোগ হওয়া অবস্থায় একদিন ফোন দিছি আমি দুপুরে। দেওয়ার পর ওর বড় ভাই ফোনটা রিসিভ করছে। তো রিসিভ করে আমার পরিচয় চাইতেছে। তো আমি পরিচয় বলতেছি না। তো ওর বড় ভাই আমাকে গালি দিতেছে। তো বললাম যে ভাই আপনার সাথে কি আমি খারাপ ব্যবহার করছি, আপনি গালি দিতেছেন। তো আবার বলতেছে যে তুই প্রতিদিন এখানে ফোন দেস, তোর বাসা কই বল, তোকে তুলে নিয়ে আসবো এখনই, এরকম করে আমাকে ব্ল্যাকমেল করতেছে আর কি। তো আমি আবার বললাম যে আমার ঠিকানা দিলাম, আমার রিয়েল ঠিকানাই দিলাম। বললাম আমার নাম জনি, আমার বাসা এখানে, কি করবি আয়, তুলে নিয়ে যা, লোক নিয়ে এসে তুলে নিয়ে যা, এরকম করে আমিও বললাম। বলার পর তারপর থেকে প্রায় 1 মাসের মতো ওর সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। ওর ভাই থাকে হচ্ছে গাইবান্ধা শহরের মধ্যে। তো ওই বাসাতে ওকে নিয়ে রাখছে, রাখার পর আমার সাথে যোগাযোগ করতে দেয় না। এরপর হঠাৎ একদিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমি বাড়িতে যাচ্ছি, রাতে দেখা করব তোমার সাথে, এরকম করে বলতেছে। তো আমি বললাম কোথায় দেখা করবা। তো ওদের বাড়ির পাশে একটা, তো আমি গেলাম সেদিন রাত সম্ভবত 12:30টায়। ওদের বাড়িতে যাইতে একটা শ্মশান ঘাট ছিল, ওইটাতে যাইতো না, লোক যাইতো না। যখন 8টা-9টা বাজতো তখন যাইতেই ভয় পাইতো। তো ওখান দিয়ে গেলাম আমি অনেক সাহস করে। যাওয়ার পর ওর সাথে দেখা করলাম। দেখা করার পর ও আমাকে বলতেছে যে
আমি তোমার সাথে আর রিলেশন করতে পারবো না, আমার ফ্যামিলি থেকে এটা জানাজানি হয়েছে, হওয়ার পর অনেক সমস্যা হয়েছে, আমি আর রিলেশন করতে পারবো না, এরকম করে বলতেছে আমাকে। তো বলার পর আমার হাতে একটা বিলেট ছিল, বিলেট দিয়ে আমার হাত কাটি আমি ওর সামনেই, হাতে এখন সঙ্গে সঙ্গে হাত কাটা শুরু করে দিলেন? জি। তো হাত কাটলাম, কাটার পর হাত দিয়ে রক্ত বের হইতেছে, ও আমাকে জড়াই ধরছে, ধরে বলতেছে যে এরকম পাগলামি করতেছো কি জন্য। তো বলার পর ওখান থেকে আমি রাগ করে চলে আসলাম। আসার পর আমার ফোন অফ করে রাখছি, বলতে কি আমার সিম ভাঙ্গে ফেলছি আমি। তো ভাঙ্গে ফেলার পর ওর সাথে আর যোগাযোগ হয় না আমার, আমি স্কুলেও যাই না। এরপর কোন ক্লাসে পড়েন তখন? তখন ক্লাস 10-এ আমি। ক্লাস 10-এ? আর ও হচ্ছে ক্লাস 8-এ। ওকে, একই স্কুলে? জি। ওকে। ও জিএসসি পরীক্ষা দিবে সে সময়, মানে আমি যতদূর বুঝে থাকি যে ক্লাস 8-এ ওর সঙ্গে আপনার এইভাবে পরিচয়, ক্লাস 10-এ গিয়ে ঘটনা ঘটছে। তার মানে 2 বছর আপনাদের মধ্যে এইরকম একটা সম্পর্ক ছিল? জি জি। ওকে, তারপর? এরপর ওর সাথে মানে আর কোনো যোগাযোগ নাই, আমি স্কুলেও যাই না, সিম বন্ধ। এরপর আমার বাবার নাম্বার কীভাবে জানি পাইছে, তো পাওয়ার পর ওই নাম্বারে SMS করে। আমার বাবা তো SMS করতে পারে না আর কি। তো একদিন হঠাৎ আমি ফোনটা হাতে নিচ্ছি, আমার বাবার ফোন নেওয়ার পর SMS-গুলো দেখলাম, দেখার পর আমাকে বলতেছে সরি, আমার বাবা মা আমাকে অনেক মারছে জন্য আমি এই কথা বলছি যে তোমার সাথে রিলেশন করতে পারবো না, এরকম করে বললো। তো বলার পর আমিও অনেক ভালোবাসতাম, এই জন্য সব কিছু ভুলে গেলাম। যাওয়ার পর ওকে আবার মানে আমার একটা নতুন সিম ছিল, ওই সিম নাম্বার দিয়ে ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওকে বললাম যে কী হয়েছে, আপনি আমার বাবার নাম্বারে SMS করছেন কেন? তো বললো যে একটা কথাই বললো যে ভালোবাসি অনেক, তাই এরকম করে বললো। বলার পর ওকে বললাম যে যদি ভালোই বাসতেন তাহলে আর এরকম বারবার রিলেশন ব্রেকআপ করার কথা বলতেন না, এরকম করে বললাম। বলার পর ও আমাকে বললো যে আমার বাবা, আপনি করে বলতেছেন তখন? জি, মানে রাগে আপনি করে বলতেছি আর কি। এরপর ও বললো যে আমার বাবা মা জানতে পারছে, এটা অনেক সমস্যা হয়েছে, আমাকে অনেক মারছে, এই জন্য আমি বলছি। ওকে আবার আমি বললাম তো আবার আমার লাইফে আসতে চাচ্ছেন কেন, এরকম করে বললাম। বলার পরও আমাকে বললো যে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এরকম করে বললো। তারপর বলতেছে যদি তুমি আমার সাথে ঠিকভাবে কথা না বলো আমি পরীক্ষাই দেবো না, সামনে ওর জিএসসি পরীক্ষা। তো বলতেছে আমি পরীক্ষা দেবো না। এরপর অনেক কিছু ভাবলাম, ভাবার পর আবার ওর সাথে ভালোভাবেই কথা বলতেছি। তো বলার পর ওর সাথে যোগাযোগ হচ্ছে। সেই সময় ওকে আমি একটা ফোন কিনে দিই ওর জিএসসি পরীক্ষার আগে। ওর জিএসসি পরীক্ষার হয়তো বা 1 মাস আগে একটা ফোন কিনে দেই ওকে। তো সেই ফোনে কথাবার্তা হয়, ওর বাবা মা কেউ জানতো না যে ওকে আমি ফোন কিনে দিচ্ছি, কেউ জানতো না, চুরি করে ফোন ইউজ করতো। এই ফোনটা আপনি কিনেছেন কিভাবে? কারণ আপনি তো পয়সা ইনকাম করতেন না। জি, ওটা কিনছি মানে আমার বাবা মা যে টাকা দিত আমাকে জমিয়ে কিনছি আর কি, মানে সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি সেই সময়। অথবা ফোনটার দাম ছিল 400 টাকা, 400 টাকা দিয়ে ফোন কিনে ওকে দিছি আমি। 400 টাকার ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন? জি, ওকে দিছি। তো ওইটাতেই কথা হয়, যোগাযোগ প্রতিদিন হয়, প্রতিদিন মানে কথা বলতে পারি না, এমনিতে SMS এ কথা হয় আর কি, রাত্রের বেলায় সবাই ঘুমানোর পর আর কি। ওকে। তো এরকম করে চলতেছে রিলেশন, চলতে ও পরীক্ষা দিতেছে। তো প্রতিদিন যাই আমি, ও যেখানে পরীক্ষা দেয় ওর পরীক্ষা সেন্টারে। আশেপাশের লোকজন কি জানতো যে আপনারা এই সম্পর্ক করেন? আশেপাশের লোক বলতে কি আমার ফ্রেন্ডরা জানতো এবং ওর বাবা মাও জানতো ব্যাপারটা, এই জন্যই মারধর করছে ওকে, তার জন্যই তো ব্রেকআপ করতে চাইছিল। ওকে, তারপর আবার জোড়া লাগলো? হ্যাঁ, আবার জোড়া লাগলো, কিন্তু তখন আর কেউ জানে না, মানে তখন একদম গোপনীয়তা মেইনটেইন করেন আপনারা। তো ওকে যে ফোনটা কিনে দিছি, ওই ফোনে রাত্রের বেলায় শুধু SMS তে কথা হইতো ওর সাথে। এরকম কিছুদিন কথা বলার পর ওর আম্মু জানতে পারে যে ও ফোন ইউজ করে, যে ফোনটা আপনি কিনে দিয়েছিলেন। জি জি, যে ফোনটা আমি কিনে দিচ্ছি ওটা জানতে পারে। একদিন রাত্রে দেখে যে ও SMS তে আমার সাথে কথা বলতেছে। এরপর ওর আম্মু ফোনটা নিয়ে নেয় ওর কাছ থেকে, নিয়ে নেওয়ার পর ফোনটা অফ করে রাখে। তো আমি SMS করি, SMS এর কোনো রিপ্লাই পাই না। এরপর ফোন দেওয়ার পরে বুঝতে পারি যে ফোন অফ। তো এভাবে আর যোগাযোগ হয় না। আমি SSC এক্সাম দেব, তো টেস্ট পরীক্ষা দিছি আর কি। দেওয়ার পর টেস্ট পরীক্ষার পর আর ক্লাস হয় না, এই জন্য স্কুলেও যাই না। তো তখন ক্লাস 8-এ এরপর ও পরীক্ষা দেয়। তো পরীক্ষা
যতদিন পরীক্ষা দিচ্ছে প্রতিদিন আমি ওকে নিয়ে যাইতাম পরীক্ষার হলে এবং ওকে নিয়ে আসতাম, একসঙ্গে যাইতাম দুইজন তো না, আমার যে ফ্রেন্ডের কথা বলছি সৌরভ, ও যাইতো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে, আর আমি যাইতাম ওকে নিয়ে। আচ্ছা, সাইকেলে করে যাইতাম। এরপর চলতেছে রিলেশনটা। তোর বাড়ির থেকে জানতে পারে যে ও প্রতিদিন আমার সাথে পরীক্ষা দিতে গেছে। এটা জানতে পারছে পরীক্ষা শেষ হওয়ার পরে, যে সময় গেছি সে সময় জানতে পারে নাই। ওকে। এরপর ও এটা নিয়েও ওর ফ্যামিলিতে প্রবলেম দেখা দেয়। এরপর ওর পরীক্ষার পর আর যোগাযোগ হয় না কিছুদিন। তো যোগাযোগ না হতে আমি এদিকে পড়াশোনা করতেছি, ওর কথা প্রায় ভুলেই গেছি আমি। আচ্ছা, ভুলে যাওয়ার পর আমিও পড়াশোনা করতেছি ভালোভাবে, প্রতিদিন কোচিংয়ে যাচ্ছি, ক্লাস করতেছি, তো চলতেছে এরকম। এরপর হঠাৎ চাঁদনি নামে ওর একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের ফোন থেকে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তোমার সাথে তো আর যোগাযোগ করতে পারছি না, কারণ আমার ফোনটা নিয়ে নিছে আম্মু। এখন মাঝে মাঝে ফ্রেন্ডের ফোন থেকেই তোমার সাথে যোগাযোগ করবো, এরকম করে বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করো, এরকম করে বললাম। বলার পর সেদিন আর কথা হইলো না। তো মাঝে মাঝে কথা হইতো এরপর থেকে। ওর ভাবি ছিল, ওর ভাবির ফোন থেকে কথা হইতো আমাদের, সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম কথা হইতো। তো ওর ভাবিকে SMS করে বলতাম যে ভাবি ওর সাথে কি কথা বলা যাবে, তো সঙ্গে সঙ্গে ওকে যদি কথা বলার মতো সিচুয়েশন থাকতো তাহলে ওকে দিত ফোনটা, ও কথা বলতো আমার সাথে। এভাবে চলতেছিল। তো আমার এক্সাম শুরু হইলো, SSC এক্সাম। আমি এক্সাম দিতেছি। তো যেদিন আমার শেষ পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কৃষি শিক্ষার। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব, পরীক্ষা হচ্ছে 12টায় ছিল পরীক্ষা। তো 9টার সময় ও আমাকে ফোন দিয়ে বললো যে আমি এবার ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছি, আমি আর তোমার সাথে রিলেশন করতে পারবো না, আমার ফ্যামিলির থেকে অনেক প্রবলেম হইতেছে, এরকম করে বললো। তো আমিও সেই সময় এমনভাবে রিলেশনটাতে জড়াই পড়ছিলাম যে ওকে ছাড়া আমি থাকতেই পারবো না, বাঁচতেই পারবো না, এরকম অবস্থা তৈরি হয়েছিল আমার। তো ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে এইভাবে আমাকে ছেড়ে চলে যায় না, আমি বাঁচবো না, এরকম করে বললাম। তো কান্নাও করলাম অনেক সেই সময়। তারপরও ওর একটাই কথা যে আমি এবার ফাইনাল ডিসিশন নিচ্ছি, আমি আর রিলেশনটা রাখতে পারবো না, আমার বাবা মা চাচ্ছে না যে আমি এই রিলেশনটা রাখি। তো অনেক রিকোয়েস্ট করার পরেও কোনো কাজ হলো না। তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, এটা বলা ফোনটা কেটে দিয়ে ওকে একটা SMS করলাম যে আমার আজকে শেষ এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তো এটা আমি দিতে যাব না। তো ও আমাকে আবার ফোন দিয়ে বললো যে আমার জন্য কেন আপনার লাইফ নষ্ট করবেন। তখন ও আবার আমাকে আপনি করে বলতেছে, কারণ ভুলে যাইতে যাচ্ছে একদম। এরপর বললাম যে আমার লাইফ নষ্ট হলে আপনার কি, এরকম করে বললাম। বলার পর ও বলতেছে যে আমার জন্য আপনার লাইফ নষ্ট হবে এটা আমি মানতে পারবো না, এরকম করে বলার পর অনেক রিকোয়েস্ট করলো আমাকে। করার পর আমার যে ফুফাতো ভাই ছিল রিয়াদ, ওর ফোনে ফোন দিছে। আচ্ছা, ফোন দিয়ে ওকে বলতেছে যে ভাইয়া জনিকে নিয়ে পরীক্ষা দিতে যান। আমরা দুজন একসঙ্গে পড়তাম, আমার ফুফাতো ভাই আর আমি। তো বলতেছে জনিকে নিয়ে এক্সাম দিতে যান, ও নাকি যাবে না। তো বললো কেন, কি হয়েছে? তো ও বললো মানে শুভ, ওই মেয়ে, ও বললো যে আমি এরকম রিলেশনটা রাখতে পারবো না, আমার ফ্যামিলির থেকে অনেক চাপ আমার উপরে, আমার ভাইয়া জানতে পারছে, আমাকে অনেক মারছে গতকাল রাতে, তো আমাকে অনেক তওবা পড়াইছে, আমি রিলেশনটা আর রাখতে পারবো না, বললো। মানে এটা আবার সেকেন্ড টাইম সে আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না? জি জি। প্রথমবার আপনি হাত হুট কেটেছিলেন, এটা কয়দিন সম্পর্ক চলার পরে আবার ঠিক হওয়ার পরে ও শুধু মাঝখানে GSC দিছে। আচ্ছা, দেওয়ার পর আমার SSC শুরু হয়েছে এই সময় আর কি, SSC পরীক্ষার সময়টাতে। জি, একদম শেষ পরীক্ষা, মানে কয়েক মাসের মধ্যে ঘটনা। জি জি। তারপর এরপর রিয়াদ ওকে বুঝাইলো যে আপনি, রিয়াদ আপনার ফ্রেন্ড বলতে ফুফাতো ভাই এবং ফ্রেন্ড দুইটাই। ওকে। তো রিয়াদ ওকে বুঝাইলো যে আপনি ওকে ফোন দেন, ফোন দিয়ে এমনিতে বলেন যে আপনি ফান করছেন ওর সাথে, আপনি ওর লাইফে থাকবেন, এটা বলেন। বলার পর ও এক্সামটা দেওয়ার পরে আপনার যা করার কইরেন, এরকম করে রিয়াদে শিখাই দিছে। দেওয়ার পর ও আমাকে বলতেছে, ডাইরেক্ট বলতেছে যে তোমার ফ্যামিলির থেকে লোক পাঠা দাও,
আমার বাড়িতে, আমার বাবা আমার সাথে কথা বলবে, এরকম করে বললো। তো আমি আবার রিয়াদকে এই ব্যাপারটা বললাম যে ও এরকম করে বলতেছে, আমি তো মাত্র এসএসসি পরীক্ষা দিতেছি, আর ও তো এইটা পরে মাত্র জিএসসি পরীক্ষা দিচ্ছে, এরকম করে বললাম। রিয়াদ আবার আমার মাকে বলছে যে এরকম বলতেছে, কি করা যায়। আমার মা আবার মানে আমাকে সেদিন অনেক গালাগালি করছে, মানে যেদিন আমার লাস্ট এক্সাম, সম্ভবত তারিখটা 11ই মার্চ ছিল 16 সালের। তো অনেক গালি দিচ্ছে আমাকে। তো গালিগুলো সহ্য করার পরেও আমি গেলাম, এক্সামটা দিলাম, দিয়ে আসছি। আসার পর আমি শুনতে পারলাম যে আমার মা ওদের বাড়িতে গেছিল। যাওয়ার পর ওর মাকে বলছে ডাইরেক্ট যে আপনার মেয়েকে শাসন করেন, এরকম আমার ছেলের সাথে কথা বলে, তো এটা সবাই জানাজানি হয়েছে, আপনার মেয়েকে আপনারা শাসন করেন, এরকম করে বলে যাচ্ছে আর কি। তো বলার পর ওদের পরিবার থেকে বলে দিছে যে আমার মেয়ের কোনো দোষ নাই, আপনার ছেলের দোষ, আপনার ছেলে আমার মেয়েকে বিরক্ত করে। তারপর আমার মা বলছে যে আপনি কি প্রমাণ চান নাকি যে আপনার মেয়ে আমার ছেলের সাথে কথা বলে, প্রেম করে, এরকম করে বলছে। তো বলছে যে প্রমাণ দিয়ে কি করব, আপনার ছেলেকে আপনারা ইয়ে করেন, সামলান, হ্যাঁ, এরকম করে বলছে। বলার পর উনি আবার বলে দিছে কি যে আমার মেয়েকে আমরা যেভাবে সামলাইতে পারবো, যে আপনারা আপনার ছেলের নামে যেটাকে বলে ফোকরালি আর কি গ্রাম্য ভাষায়, তো ফোকরালি করার পর আপনার ছেলেকে আপনারা সামলান, এরকম করে বলছে। ওকে, তো এগুলো বলার পর আমার মানে পুরো পরিবারই জানাশোনা হয়ে গেছে। জি, দুই পরিবারই জানাশোনা হয়েছে। আচ্ছা, এরপর আমি এক্সাম দিয়ে আসছি, সকালে না খেয়ে গেছি এক্সাম দিতে। তো এক্সাম দিয়ে আসার পর আমার মা আমাকে এরকম করে বলতেছে যে তোর জন্য আমি ওই বাড়িতে যাই অপমান হয়ে আসলাম। তো আমি আবার বললাম ওই বাড়িতে যাইতে বলছে কে? আমার মা বলতেছে যে এলাকার সব লোকই জানাজানি হয়েছে, এটা তো এখন মানে সবাই জানছে, এখন তো প্রবলেম, এরকম করে বলতেছে। তো এই জন্য ওনাদেরকে বুঝাইতে গেছিলাম যে আপনাদের মেয়েকে সামলান, কিন্তু উল্টা ওনারা আমাকে অপমান করে পাঠাইছে, এরকম করে বললো। বলার পর আমার মা আমাকে আরও অনেক কথা বললো। বলার পর আমার তো রাগ উঠে গেছে সেই রকম। এরপর কি করলাম, আমি মেডিসিনের দোকানে গেলাম। তো যাওয়ার পর জমিতে প্রয়োগ করে একটা হচ্ছে কীটনাশক, তো এটা কিনলাম 30-35 টাকা মনে হয় দাম। মানে আপনার প্ল্যান হচ্ছে আপনি সুইসাইড করবেন? জি। তো কিনলাম, কেনার পর বাড়িতে আসলাম নিয়ে। তো নিয়ে আসার পর এক বোতল একবারে খেয়ে ফেলছি আমি। আচ্ছা, আপনার এই কাজটা করার আগে একবারের জন্য চিন্তা হয় নাই যে আপনি পরিবারের বড় ছেলে? জি, এটা আপনি খাওয়া মানে হচ্ছে আপনি মরে যাওয়া, আপনি তো এটাই জানতেন? জি। তো মৃত্যু জিনিসটা কি আইডিয়া ছিল? জি, ছিল যে এটা খাইলে মৃত্যু হবে, কিন্তু সেই সময় ভাবি নাই যে মৃত্যু হলে আমার পরিবারের কি হবে, এগুলো কিছু ভাবি নাই। শুধু একটা মানুষকে ভালোবাসা মানেই হচ্ছে হলো তাকেই জীবন, তার বাইরে আর কোনো জীবন নাই, এটাও মাথায় আসে নাই। জি। আপনি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছেন না? এসএসসি পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা ছিল সেই দিন আর কি, এসএসসি লাস্ট পরীক্ষা। তার মানে আপনার বয়স তখন 15 থেকে 16 বছর সর্বোচ্চ, এরকমই। আচ্ছা, তো আপনি এটা খেলেন সুইসাইড করার জন্য, আপনি ওষুধটা খেলেন, তারপর ওটাই খেলাম। খাওয়ার পর শুধু অনুভব করতে পারছি যে আমার ভেতর থেকে নিঃশ্বাস বাইরে বের হচ্ছে না। এরপরে বাকিটা আমি বলতে পারি না। কতক্ষণ আপনার সেন্স ছিল? টাইমটা আমার মনে পড়তেছে না কতক্ষণ ছিল। তো ওই সময়টাতে যে কষ্ট হচ্ছিল, ওই কষ্টের সময়টা মনে হচ্ছিল না যে না বেঁচে থাকি একটু? জি, এটা মনে হচ্ছিল ঠিক আছে, ভালো আছে, মরে যাচ্ছি, ভালো লাগতেছে, এরকম কোনো ব্যাপার ছিল না? এরকম কোনো ব্যাপার ছিল না, তখন মনে হচ্ছিল অনেক কষ্ট হচ্ছে। আমি এই প্রশ্নটা আপনাকে এই কারণেই করেছি, সুইসাইড অ্যাটেম্প্ট করে বেঁচে আসা যত মানুষকে আমি প্রশ্ন করেছি, সবাই আমাকে একটা কথাই বলেছে যে যেই মুহূর্তে আসলে সুইসাইড অ্যাটেম্পটটা নেওয়া হয়ে যায়, তারপরে যে সে যে অ্যাকশনটাই নিক না কেন, লাইক গলায় দড়ি দেয় অনেকে বিষ খেয়ে ফেলে, অনেকে ওষুধ খেয়ে ফেলে, যখনই অ্যাকশনটা শুরু হয়ে যায় তখনই তার বাঁচার জন্য আর্তনাদ শুরু হয়ে যায় ভিতরে, যে না আমি ভুল করছি, আই শুড লাইভ, কারণ এত ভয়ানকতম কষ্ট এই ব্যাপারটা। তো আপনার মধ্যেও কি এই ব্যাপারটাই ছিল? জি। আচ্ছা, তারপর কি হলো? আমার মনে হচ্ছিল যে আমি বেঁচে থাকি, এভাবে মৃত্যুটা আমার হচ্ছে না, ভুল হচ্ছে এটা। তো সেদিন আমার একটা চাচাতো ভাই ছিল, ওর নাম ছিল রিফাত। ও যদি আমাকে এই অবস্থায় না দেখতো তাহলে সেদিন হয়তো বা আমার মৃত্যুই হইতো। ও দেখার পর আমার বাবা মাকে বলছে
আমার বাবা মা এসে আমাকে ওই অবস্থায় পাইছে, মানে মুখ দিয়ে আর কি ফেনা ছুটছে এরকম অবস্থায়। তো পাওয়ার পর গ্রামের লোকজন সবাই আসার পর সঙ্গে সঙ্গে আমাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর ওখানে আমার নাকের ভেতর দিয়ে পাইপ ঢুকে দিয়ে ওয়াশ করানো হয়। তখন আপনার সেন্স ছিল না? তখন আমার সেন্স ছিল না। মানে আপনার সেন্স ফিরে আপনি কি দেখেন? সেন্স ফিরছে আমার 2 দিন পরে হয়তো বা। আচ্ছা। সেন্স ফিরে দেখি মানে আমার হাতে স্যালাইন লাগানো, আমি শুয়ে আসছি এবং আমাকে শক্ত কোনো খাবার খাইতে দিচ্ছে না। ওখান থেকে রিলিজ করে দিল আমাকে হয়তো বা 4 দিন থাকার পরে। তো রিলিজ করে দেওয়ার পরে এলাকায় সবাই জানাজানি হয়েছে যে ওই মেয়ের কারণে এই বিষ খাইছে, ঠিক আছে। তো জানাজানি হয়েছে হওয়ার পর আমাকে আর বাড়িতে নিয়ে গেল না, কারণ ওরা প্রভাবশালী অনেক, হয়তো বা আমার উপরে অ্যাটাক করতে পারে ওরা। এই জন্য আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো না, আমাকে আমার নানার বাড়িতে রাখা হইলো। আচ্ছা। তো নানার বাড়িতে গেলাম, যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসলো। সবাই আমাকে অনেক কিছুই বলল যে এটা করাটা কি ঠিক, বাবা মা এত কষ্ট করে বড় করছে, করার পর এভাবে একটা মেয়ের কারণে জীবনটা শেষ করে দেওয়া কি ঠিক, এগুলো সবাই খুব কমন এই জিনিসগুলো এখন বুঝাবে আপনাকে। হ্যাঁ সবাই বুঝাইলো। বোঝানোর পর আমি কিছু বললাম না তাদেরকে, আমিও তখন বুঝতে পারতেছি যে এটা আমার ভুল ছিল। এরপর আমি সুস্থ হইলাম, হওয়ার পর ওখান থেকে এক্সাম তো আমার শেষ। এরপর আসার পরে সেন্স ফেরার পর কি মনে হচ্ছিল যে সুরভিকে আপনি আগের মতোই ভালোবাসেন, তাকে আপনি আগের মতোই চান? না, তখন মনে হচ্ছিল যে ও যদি আমার লাইফ থেকে চলে যাইতে, আমার তখন মানে পুরা বিশ্বাস ছিল যে আবার আমার লাইফে চলে আসবে। আচ্ছা, মানে সেন্স ফেরার পরে মনে হচ্ছিল, বিশ্বাস ছিল এটা। তো আমার মা ছিল আমার সাথে মেডিকেলে, আমার মায়ের কাছে ফোন ছিল, ফোন থেকে আমি ওর ভাইয়ের ফোন নাম্বারে SMS করি, করে বলি যে মৃত্যুর মুখ থেকে একবার ফিরে যাচ্ছি। এরপর সুরভিকে ওর নাম তো তখন সুরভি না, তখন শুভ, কারণ রিয়েল নাম জানতে পারছি পরে। ওর নাম শুভ ছিল? জি জি। আচ্ছা। আর সুরভি ও মিথ্যা বলছিল যে আমার নাম সুরভি। যাই হোক, হ্যাঁ। তো শুভকে নিয়ে কি বলছিল? বললাম যে আমার কাছ থেকে শুভকে কেউ আলাদা করতে পারবে না, এরকম বললাম SMS করে। এরপর কোনো রিপ্লাই করলো না। এরপর আমাকে আমার ফ্যামিলি থেকে বাড়িতে আর রাখতে যাচ্ছে না, ঢাকায় পাঠাইবে এরকম প্ল্যান। তো আমাকে বললো যে তোর আর বাড়িতে থাকা হবে না, যদি পড়ালেখা করার ইচ্ছেই হয় ঢাকাতে চাকরি করবি আর ওখানেই ভর্তি হবি কোনো একটা কলেজে, এক্সাম দিছিস মাত্র, রেজাল্ট বাড়াইতে তো দেরি আছে, এরকম করে বললো। এরপর আমাকে ঢাকায় পাঠানো হইলো, ঢাকা গাজীপুরে। আচ্ছা। আমার চাচাতো ভাই ছিল ওখানে, উনি হচ্ছে গার্মেন্টসের পিএম না, ফ্লোর ইনচার্জ, ওনার নাম হচ্ছে শরীফুল। তো ওনার ওখানে পাঠাইলো, ওখানে আমি গার্মেন্টসে ঢুকলাম, প্রিন্টের হেল্পার হিসেবে ঢুকলাম। তো ঢোকার পর জব করতেছি আমি ওখানে, প্রায় 3 মাসের মতো জব করলাম। প্রায় 6 মাসের মতো ওর সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। হঠাৎ একদিন ওর বান্ধবী আমাকে SMS করছে 6 মাস পরে। জি। তখন আমি ঢাকায় ছিলাম, গার্মেন্টসে জব করি। আচ্ছা। এর মধ্যে আমার রেজাল্টও বের হয়েছে। রেজাল্ট বের হওয়ার পর আমি আমার এলাকায় যায় একটা কলেজে ভর্তি হয়েছি। হওয়ার পর আবার এখানে যাচ্ছি, যেখানে জব করি। ওখানে কলেজে ক্লাস করতে হয় না, শুধু এক্সামের সময় এক্সাম দিলেই চলে। ওকে। এরপর এখানে জব করতেছি। তো আমাকে ওর বান্ধবী আমাকে SMS করে বলতেছে যে ভাইয়া আপনি নাকি বিয়ে করছেন। তো আমি আবার বললাম আপনি কে? ও আবার আমাকে বলতেছে যে আমি ওর নাম বললো যে আমি ওর ফ্রেন্ড, আমার যার সাথে রিলেশন আর কি, শুভ, ওর ফ্রেন্ড। তো আমি বললাম যে এখানে অনেকে কনফিউজ হয়ে যাবে। আসলে আমাদের যিনি আজকে এখানে আছেন ওনার নাম হচ্ছে JR জনি। তো জনির গার্লফ্রেন্ড মানে প্রেমিকা, তার নাম ছিল হচ্ছে শুভ। শুভ তো আসলে ছেলেদের নাম আমরা যতটুকু জানি, মেয়েদেরও নাম হয়, এটা আমাদের আসলে জানা ছিল না। ওকে, যাই হোক, পুরো নাম কি? তাহরিম জান্নাত শুভ। জান্নাত শুভ। আপনি জান্নাত নামে বলেন, তাহলে আমাদের লিসনার যারা আছে ওদের জন্য ইজি হবে। জান্নাত। ওকে। তো বলতেছে আমি জান্নাতের ফ্রেন্ড, আপনি নাকি বিয়ে করছেন, এরকম করে বলতেছে। তো আমি বললাম এটা কে বললো? ও আবার বলতেছে যে ওর ফ্রেন্ড বলতেছে যে এটা জান্নাতে বললো আমাকে যে আপনি নাকি বিয়ে করছিলেন, সেই মেয়েকে নাকি বাড়িতেও নিয়ে যাচ্ছিলেন, এরকম করে বললো। এরপর আমি বললাম যে না, আমি বিয়ে করি নাই, ও যে মেয়ে আসছিল আমার বাড়িতে ও আমার ফ্রেন্ড, এরকম করে বললাম। তো বলার পর ও আমাকে বলতেছে যে আপনার সাথে জান্নাত কথা বলবে। তো আমি বললাম কিভাবে কথা বলবে? তো আমি বললাম যে ওর ফোন নাম্বারটা আমাকে দেন। তো ও
ওর বান্ধবী বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আগে ওর কাছে শুনি, শোনার পরে আপনাকে ফোন নাম্বার দিতেছি, এরকম করে বললো। এরপর ওর কাছে শুনছে, শোনার পর আমাকে ফোন নাম্বারটা দিল। দেওয়ার পর আমি ফোন করলাম, করার পর ও কান্না শুরু করে দিছে, কান্না করতেছে আর বলতেছে যে আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম করে বলতেছে। তো আমি আবার করতেছি, মানে ওর লাইফে যাইতে চাচ্ছি না, আর 6 মাস পরে ওর লাইফে আর যাইতে চাচ্ছি না। তো ওকে বললাম যে আমি আর রিলেশন করব না তোমার সাথে, তুমি ভালো থেকো, তুমি তো চলেই গেছো আমার লাইফ থেকে। আর 11ই মাসের পর থেকে তুমি জানবা যে আমি মারা গেছি, আমি আর বেঁচে নেই, এরকম করে বললাম। কারণ 11ই মার্চতেই আমি বিষ খাইছিলাম। তো এরপর ও আমাকে বলতেছে যে যেদিন তুমি বিষ খাইছিলা সেদিন আমি অনেক কান্নাকাটি করছি, মসজিদে কোরআন শরীফও করছি, মানত করছিলাম, এটা দিয়ে দিছি যেন তুমি বেঁচে ফেরো, এরকম করে বললো। আরও অনেক কিছুই বললো। তো শোনার পর আমার মনটা অনেক নরম হয়ে গেল, ওর প্রতি আবার ভালোবাসা তৈরি হইতে শুরু করলো। তো আবার শুরু করলাম, 1 দিন 2 দিন কথা বলতে বলতে আবার আগের মতোই হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এরপর আমি যখন ইন্টার পরীক্ষা দেবো, ও এসএসসি দিবে, ওর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমার ইন্টার শুরু। আচ্ছা, এর মধ্যে ইন্টার শুরু হওয়ার আগে ও আমাকে বলতেছে যে আমার বাসা থেকে আমার বিয়ের কথা চলতেছে, তুমি কিছু করো। তো আমি বললাম যে আমি কি করব, আমার তো করার কিছুই নাই, তুমি দেখো বিয়েটা আটকাইতে পারো কিনা, এরকম করে বললাম। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, এটা বললো আমাকে। বলার পর 2-3 দিন ভালোই ছিলাম। এরপর আমি 2টা এক্সাম দিচ্ছি, দেওয়ার পর ও আমাকে 2টা এক্সাম দেওয়ার পর আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে নিয়ে পালাইতে হবে তোমাকে, এরকম করে বলতেছে। তো আমি বললাম যে আমি তোমাকে পালাই নিয়ে কই যাব, আমি কিছুই করি না, এখনো স্টুডেন্ট, মাত্র পরীক্ষা দিতেছি, এটা তো বুঝতে হবে, এরকম করে বললাম। ও কোন ক্লাসে তখন? ও তো এসএসসি দিছে তখন। এসএসসি দিছেন আপনি? আর আমি এইচএসসি দিতেছি। মানে আপনি হচ্ছেন ইন্টার ফাইনাল কোড দিচ্ছেন আর ও ফাইনাল এসএসসি ফাইনাল দিচ্ছে, মানে ওর তখন বিয়ের বয়স হয়নি না। আচ্ছা, তারপর? এরপর বললাম আমি মাত্র লেখাপড়া করতেছি, এক্সাম চলতেছে আমার, এই সময় এটা কি করাটা ঠিক হবে, এরকম করে বললাম অনেক। তো রাগ করে ও ফোন অফ করে রাখলো। রাখার পরে 2 দিন পরে আবার ফোন অন করছে, সেই সময় আমি 4টা এক্সাম দিছি। তো ইন্টার ফাইনাল? জি। ওকে, তারপর? 4 সাবজেক্ট। ওকে। তো এরপরে ফোন অন করে অনেক কান্না করতেছে, আমার কাছে ঘুমের ওষুধ আছে, আমি ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করব যদি তুমি আমাকে না নিয়ে যাও। তো অনেক কিছু ভাবলাম, ভাবার পর আমি ভাবলাম যে ওকে যদি হারাই, ওর জন্য অনেক কিছুই করছি, বিষ খাইছি, অনেক কিছুই করছি, এলাকার সব লোকই জানে যায় ওর সাথে আমার রিলেশন। আমি ভাবার পর ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমার 2টা ফ্রেন্ড আছে, ওদেরকে জানাই ওরা কি বলে। তো 2টা ফ্রেন্ড ছিল, তো ওদেরকে বললাম যে এরকম ও তো পাগলামি শুরু করে দিচ্ছে, ও বলতেছে যে ওকে নিয়ে যাইতে, পালাই নিয়ে যাইতে, ওর নাকি বিয়ে ঠিক করছে ওর ফ্যামিলি থেকে, এরকম করে বললাম। বলার পর ওরাও আমাকে বুঝাইলো অনেক। বুঝানোর পর আমি ওদেরকে আবার এইভাবে বললাম যে সত্যি এবার যদি ওকে যদি হারাই আর জীবনই রাখবো না, এরকম করে বললাম। এর আগে তো 2বার অ্যাটেম্প নিয়েছেন সুইসাইড করার। জি, এরকম করে বললাম। তো বলার পর আমার ফ্রেন্ড 2টাও করলো, ওরা ভাবতেছে হ্যাঁ 2বার তো করছে, হয়তো বা এবার সত্যি সত্যি করতেও পারে, আর আপনাকে নিয়ে চিন্তা করছি। জি জি। ওরা আবার বললো আচ্ছা ঠিক আছে, তো যেটা ভালো হয় সেটা কর, এরকম করে বললো। এরপর 5 সাবজেক্ট দিলাম, এগুলো করতে করতে 5 সাবজেক্ট এক্সাম দিলাম। দেওয়ার পর পরে 2 দিন অফ ছিল, এক্সাম ছিল না। জি। 5 সাবজেক্ট যেদিন দিলাম সেদিন বাসায় আসলাম, আসার পরও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমাকে আজকেই নিয়ে যাইতে হবে, এরকম করে বলতেছে, না নিয়ে গেলে আমি ঘুমের ওষুধ মানে সুইসাইড করবো। হ্যাঁ, এরকম করে বলতেছে। এদিকে আমারও ভয় লাগলো, আবার যেটা বলে সেটাই করে, মানে জিদ অনেক বেশি আর এরকম করে। এরপর আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো টাকা নাই, এরকম করে বললাম। নিয়ে যা, কই রাখবো, কি খাওয়াইবো, এগুলো বললাম। ও আবার আমাকে বলতেছে এগুলো টেনশন করা লাগবে না, টাকা আমি নিয়ে আসবো, এরকম করে বললো। এরপর ওকে বললাম যে নিয়ে যা, কই রাখবো, ওই বলতেছে ঢাকায় নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর খুঁজে নেবো কোথায় থাকবো 2জন, এরকম করে বললো। এরপর আমার ফ্রেন্ড 2টাকে বললাম এরকম অবস্থা, তোরা একটু বুঝা। তো ওরাও বুঝাইলো, বোঝানোর পর ওদেরকে ওইরকম করে বলে যে ও যদি নিয়ে যাইতে না চায় আমাকে, সমস্যা নেই, আমি ওকে চাপ দিতেছি না, নিয়ে যাইতে হবে না, কিন্তু আমি
অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তার আগে আমি সুসাইড করবো, এরকম করে বললো। সেদিন যেই তারিখ ওর বিয়ে ঠিক করছে সেই তারিখ থেকে মাত্র 3 দিন বাকি আছে সেদিন। এরপর আমাকে ও বললো আজকে রাতেই নিয়ে যেতে হবে। তো সেদিন বৃষ্টি শুরু হয়েছে, তো আমি আবার মনে মনে বলতেছি যে বৃষ্টি সারা রাত হোক, তাহলে আর নিয়ে যাইতে হবে না, এরকম করে বললাম। মানে আপনার মত ছিল না, আবার সিদ্ধান্তও নিতে পারছেন না আসলে কি করবেন। মানে সিদ্ধান্ত নিতে পারছি না কি করব, এরকম অবস্থা। এরপর বৃষ্টি হচ্ছে, তো ওকে বললাম বৃষ্টি তো হচ্ছে আজকে যাবো না, কালকে যাই, এরকম করে বললাম। ও বললো যে আমি ছাতা নিয়ে আসবো, আসো তুমি, এরকম করে বলতেছে। মানে ও যাবেই, সেদিন রাতে যাবেই যেভাবেই হোক। ওর কি বিয়ে ঠিক হয়ে গেছিল কারোর সঙ্গে? জি জি। আচ্ছা। সেদিন রাত 10:30টায় ওকে ফোন করলাম, বললাম যে মানে ওদের বাড়ি থেকে যে শ্মশানটা আছে সেখানে গেছি আমি। যাওয়ার পর ওকে ফোন করলাম যে আমি ওখানে আছি, তুমি আসো। ও আবার আমাকে বলতেছে যে আমার আব্বু তো ঘুমায় না এখনো, ঘুমাইলে আমি চলে আসতেছি, এরকম করে বললো। আমি বললাম কয়টায় ঘুমাবে? ও বললো 11টার মধ্যেই ঘুমায়। এরপর অপেক্ষা করলাম আধা ঘন্টা, মানে শ্মশান ঘাটে বসে অপেক্ষা করছি। জি জি। সাথে আমার 2টা ফ্রেন্ড ছিল। 11টার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি একটু এইদিকে আগে আসো, আমাদের বাড়ির এদিকে। তো আমার আবার ভয় লাগতেছে যে ওই জায়গায় যে যাবো হয়তো বা ওর বাবা মার হাতেই ধরাই দেয় নাকি, এরকম মানে মনের মধ্যে অনেক ভয় ছিল। তারপরও গেলাম, যাওয়ার পর দেখলাম ও বোরকা পরে ব্যাগ নিয়ে আসলো। আসার পর ভাবলাম যে এই অবস্থায় মানে বাড়ি থেকে বের হলো কিভাবে, একদম মানে রেডি। তারপর ওকে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ড 2টার ওখানে নিয়ে আসলাম। আসার পর ফ্রেন্ড 2টাকে বললাম একটু ওরা বুঝাইলো অনেক, বোঝানোর পর কোনো কাজ হইলো না। তো ও বললো যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, যদি ও আমাকে নিয়ে না যায় সমস্যা নাই, আমার যেদিক 2 চোখ যাবে আমি সেখানেই যাব, এরকম করে বললো। বলার পর আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ভালো তো বাসি অনেক, আর বিয়ে তো মানে করতেই হবে একদিন না একদিন, এটা ভেবে ওকে বললাম চলো। মানে তখনও ঠিক নাই আপনারা কোথায় যাচ্ছেন? না, তখনও ঠিক নেই। এরপর গেলাম, মানে জমির মধ্যে, গ্রাম্য এলাকা তো, জমি ছিল, তো জমির মধ্য দিয়ে সামনে উঠলাম। সামনে একটা বাজার ছিল, তো বাজারে নাইট গার্ড ডিউটি করতো, তো ভয়ে আর ওই দিক দিয়ে ঢুকলাম না। ওই দিক দিয়ে না ঢুকে অন্য সাইড দিয়ে হাইটা প্রায় 6 কিলোর মতো রাস্তা হাঁটে গেলাম। তখন হয়তো বা সময় 1টার মতো বাজে, রাত 1টায়। হ্যাঁ, ওকে আবার শিখাই দিচ্ছি যদি রাস্তায় কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কে তোমরা, তো আমরা বলবো যে হাজব্যান্ড ওয়াইফ মেডিকেলে আমাদের পেশেন্ট আছে, তাকে দেখার জন্য যাচ্ছি। রাতে সাথে আবার 2 বন্ধু আছে। জি জি। এরকম শিখাই দিছি। ওর হাতে আবার চুড়ি পরাই দিছি, যেন দেখলে বুঝতে পারে যে বিবাহিত, এরকম অবস্থা। তো গেলাম, যাইতেই সামনে দেখলাম একটা গাড়ি আসতেছে, তো ভাবলাম মানে প্রাইভেট কার আসতেছে, ভাবলাম হয়তো বা পুলিশের গাড়ি। এটা ভেবে মানে 4 জন অনেক ভয় পাইছি। পাওয়ার পর একটা বাড়ি ছিল, বাড়িটার আড়ালে আমরা লুকানোর পর গাড়িটা পার হয়ে যায়। এরপরে বুঝতে পারি যে ওইটা পুলিশের গাড়ি না, প্রাইভেট কার। এরপর গেলাম, যাওয়ার পর বাস কাউন্টারে গেলাম। যাওয়ার পর ওখানে জিজ্ঞেস করলাম যে ঢাকায় যাব, গাড়ি পাওয়া যাবে নাকি? তো ওনারা বলে দিল যে এত রাতে গাড়ি পাওয়া যাবে না, ভোর 6টা ছাড়া, এরকম করে বলার পর ওকে জিজ্ঞেস করলাম যে এখন কই যাব? তো আবার আমাকে বলতেছে যে তোমার যদি কোনো আত্মীয়র বাড়ি থাকে সেখানে যাই, কাল ভোর হইলে আবার ওখান থেকে চলে আসবো, এরকম করে বললাম। এরপর আমার একটা খালাতো বোনের বাড়ি ছিল, যেখানে গেছি ওই এলাকাটার নাম হচ্ছে তুলসীঘাট। সেখান থেকে 5 মিনিট লাগে যাইতে, হাইটে যাইতে। তো সেখানে গেলাম আমার খালাতো বোনের বাড়ি। ওকে আবার আগে শিখে দিচ্ছি যে বলবা যে আমরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে গাইবান্ধা শহরের মধ্যে যায় কাজী অফিসে বিয়ে করছি, করার পর এখানে আসছি, অথচ বিয়ে করি নাই। যদি ওইটা না বলি তাহলে হয়তো বা থাকতে দিবে না, বিয়ে করার কথা যদি না বলি। তো গেলাম, যাওয়ার পর রাত 2টা 2:30টার মতো বাজে। তো দরজায় লক করলাম, করার পর ওনারা ওঠার পর বলতেছে যে এত রাতে কেন? তো আমরা বললাম যে আমরা বাড়ি থেকে পালাইছি, এরকম বিয়ে করছি, করার পর এখন ঢাকায় চলে যাব, এত রাতে তো গাড়ি পাওয়া যাবে না, এজন্য আজকে রাতটা এখানে থাকবো, পরে চলে যাবো। আশ্রয় চাই। জি। আচ্ছা। এরপর ওনারা বললো থাকতে দিল 2জনকে এক রুমে থাকলাম। তো বিয়ে করার আগেই এক রুমে থাকার পর ভোর 6টায় ওর চাচাতো বোন ছিল,
ওর চাচাতো বোন ওর ফোন নাম্বারে ফোন দিছে, ওর ফোন তখন অন ছিল। তো ওকে ফোন দেওয়া বলতেছে যে তুই কই, ও ডাইরেক্ট বলতেছে যে আমরা ঢাকায় যাচ্ছি, এরকম করে বললো। বলার পর আমার কথা আবার জানতো ওর চাচাতো বোন বললো যে জনিকে ফোনটা দে, এরকম করে বললো। বলার পর আমি ফোনটা নিলাম, কথা বলতেছি। তো আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, বলতেছে যে তুই ওকে নিয়ে কই গেছিস, যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি ওকে বাড়িতে পাঠাই দে, কোনো সমস্যাই হবে না। তো আমি আবার বললাম যে আপনার বোন আমার সাথে আসছে, ও যদি যাইতে চায় ওকে নিয়ে যান আপনি, সমস্যা নেই, এরকম করে বললাম। এরপর ফোনটা দিলাম ওর মানে শুভকে ফোনটা দিলাম, জান্নাত আর কি, জান্নাতকে ফোনটা দিলাম। জান্নাত কথা বললো। তো জান্নাতকে বললো কই আসিস তোরা, তো বললো যে ঢাকায় আসছি, অথচ আমরা তখনও গাইবান্ধাতেই। এরপর বললো তো তুই গেছিস, সমস্যা নেই, এখনও কোনো লোক জানাজানি হয় নাই, তাড়াতাড়ি চলে আয় তুই, এরকম করে বললো। বলার পর ও বললো যে আমরা আছি, বিয়েও করছি, আর আমি এখানে আসি নাই বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ও আবার বললো যে না আমি যাইতে পারবো না, ওর সাথে সারা জীবনের জন্য আমি থাকতে যাচ্ছি, আচ্ছা এরকম করে বললো। এরপর উনি আবার বললো যে তোর মা অনেক অসুস্থ হয়েছে, ওনাকে মেডিকেল পাঠানো হয়েছে। তো ও ডাইরেক্ট বলে দিল যে উনি মরলেও সমস্যা নাই, আমার উপর অনেক অত্যাচার করছে, এরকম করে বললো। মানে এটা আপনার গার্লফ্রেন্ড তখন জান্নাতে কথা বলছে? হ্যাঁ। তারপর এরপর আমার বাসা থেকেও আমাকে ফোন দেওয়া শুরু করলো, আমার কাছে জানতে চায় কই, আমি বলি না। আচ্ছা, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনি। সেটা হচ্ছে আপনার বয়স হয়নি তখন বিয়ে করার? না, তখনও হয়নি। ওরও হয়নি? না। এবং আপনার কি কোনো গল্প জানা ছিল এরকম, বা কারো কাছ থেকে শুনেছেন এরকম যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে বিয়ে করলে পরবর্তীতে এটা পুলিশ কেস হতে পারে, এতে করে আপনি ফেঁসে যেতে পারেন? শুনছি, সাথে এটাও শুনছি যে মেয়ে যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো এটার উপর বিশ্বাস করে আপনি নেমে গিয়েছিলেন? এরপর আমার মামা আমার খালাতো বোনের যে হাজবেন্ড তাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর ওনাকে বলছে যে জনি কি ওখানে গেছে, এরকম করে বলছে। তো উনি বলছে না এখানে তো আসেনি। তার আগে আমরা আবার ওনাকে নিষেধ করছি কেউ যেন জানতে না পারে আমরা এখানে যাচ্ছি। তো উনি বলছে না এখানে তো আসে নাই, এরকম করে বললো। বলার পর এরপর কিছুক্ষণ পর আবার ফোন দিছে মামা। ফোন দিয়ে ওনাকে বলতেছে, ডাইরেক্ট বলতেছে এইভাবে ওনাকে ওখানেই আছে, এরকম করে বলতেছে। তো উনি আবার ভাবছে যে হয়তো বা জানতে পারছে। মামা কিন্তু না জানে এমনিতেই বলছে যে শুনলাম ওখানেই নাকি আছে। আচ্ছা। এরপর উনি বলছে হ্যাঁ এখানে আছে। তো মামা বললো যে ওরা কখন আসছে। তো উনি বললো আমার দুলা ভাই। উনি বললো যে ওরা তো রাত 2টায় যাচ্ছে। তো বললো সাথে কি কোনো মেয়ে আসতে। তো বললো হ্যাঁ মেয়ে নাকি ও নাকি বিয়ে করে আনছে, এরকম করে বললো আমার দুলা ভাই। এরপর আমার মামা এবার ওনাকে বললো যে ওরা তো পালাইতেই রাত 12টার মতো এরকম সময়, বিয়ে কখন করলো, এরকম করে বললো। এরপর দুলাভাই আমাদেরকে জিজ্ঞেস করলো দুজনকে আলাদা আলাদা করে নিয়ে যে তোমরা কি সত্যি বিয়ে করছো। তো আমি মানে বলছি হ্যাঁ বিয়ে করছি, কিন্তু একটু হাসিয়া কথাটা বলছি, তো উনি বিশ্বাস করেনি আর কি, ধরা পড়ে গেছি ওনার কাছে। তো বললো যে বিয়ে করিস নাই তাহলে একসাথে ছিলি কেন, আর এখানে মিথ্যা কথা বলছিস কেন যে বিয়ে করছিস, সেরকম করে বলছিস আর কি। তো আমি আবার বললাম যে যদি বলতাম যে বিয়ে করি নাই তাহলে তো থাকতেই দিতেন না, আমাদের বিপদ হইতো, এরকম করে বললাম। এরপর আমার মামা আবার বলল, মামা জানতো যদি ওই মেয়েকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে বাসায় যাবে, হয়তো বা মিথ্যা একটা মামলা দিয়ে দিবে, বিয়ের আগে যদি পাঠিয়ে দেওয়া হয় মানে ধর্ষণ মামলা দিয়ে দিবে, এরকম আর কি, মিথ্যা মামলা দিয়ে দিবে। এটা আপনার মামা জানতো? আচ্ছা, মামা জানতো। এরপর উনি মেয়েকে বলল যে তোমাকে তোমার বাসায় রেখে আসি, তুমি চলে যাও, এরকম করে বললো। মেয়ে বললো যে না আমি যাব না, ওর সাথে আছি, এখন যদি যাই আমার লাজ যাবে আমার বাড়িতে, এরকম করে বললো। বলার পর মামা অনেক বুঝাইলো ওকে। তো ওর একটা কথাই, আমি আসছি ওর সাথে, ও যদি বিয়ে করবে, না করলে আমি চলে যাবো, যে এইদিকে আমার 2 চোখ যায়, কিন্তু বাড়িতে যাব না আর আমি, এরকম করে বললো। এরপর মামা বললো আচ্ছা ঠিক আছে চলো তাহলে কাজী অফিসে চলো বিয়ে করাইবো, এরকম করে বললো। তারপর গেলাম, মামা নিয়ে গেল মামার বাড়িতে। তো মামার বাড়িতে যাইতে ওর একটা ফুপুর বাড়ি। তো ও আবার ভাবছে যে ওকে নিয়ে যাও ওর ফুপুর হাতে উঠাই দিবে। তো বললো না আমি ওই দিক দিয়ে যাবো না, গাইবান্ধা শহরের মধ্যে দিয়ে ঘুরে যাইতে হয় একটু দূরে আমার মামার বাড়িতে। বললো আমি ওই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো না। তো ওই দিক দিয়ে নিয়ে যাওয়া হইলো। নিয়ে যাওয়ার পর কাজীর বাড়িতে নিয়ে যাওয়া হইলো। কাজী কাগজপাতি দেখলো দুজনার, জন্ম নিবন্ধন কার্ড আর কি। দেখার পর কাজী বলে দিল যে দুজনারই বয়স কম, আমি এই বিয়ে পড়াইতে পারবো না, এরকম করে বললো।
তো বলার পর মেয়ে বলল যে আপনাকে বিয়ে পড়াইতে হবে, কোনো সমস্যা নাই। তো মেয়েকে আবার আলাদাভাবে নিয়ে গেছে, মানে মেয়ে ফোর্স করছে? জি জি, জান্নাতি ফোর্স করছে যে বিয়ে পড়াতেই হবে। হ্যাঁ। এরপর মেয়েকে নিয়ে গেল কাজী অন্য রুমে। নিয়ে যাওয়ার পর কাজী জিজ্ঞেস করছে যে তোমাকে যদি ছেলে জোর করে উঠাই নিয়ে আসে থাকে আমাকে বলো, আমি পুলিশের সাহায্য নিয়ে তোমার বাবা মার হাতে উঠে দেবো তোমাকে। তো ও ডাইরেক্ট বলে দিছে না, ছেলের কোনো দোষ নেই, আমরা দুজনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করব, এটাই ফাইনাল, আপনি বিয়ে করান, সমস্যা নেই কোনো। এরপর ও আবার বললো যে যদি মামলা করে তোমার বাবা মা তাহলে তো আমি ফসে যাবো, এরকম করে বললো। তো বললো যে আমি কোর্টে উঠে সাক্ষী দেবো, আপনার কোনো দোষ নেই, এরকম করে বললো। বলার পর বিয়েটা করানোর পর মামার বাড়িতে গেলাম সে রাতে, ওখানে থাকলাম। মানে তখনও তো আপনারা গাইবান্ধাতেই? জি জি, আচ্ছা। তখনও গাইবান্ধাতেই, কিন্তু সবাই জানে আমরা গাইবান্ধার বাইরে, ঢাকাতে চলে আসছেন? জি, ফোন দুইটাই অফ, আমারটাও অফ ওরটাও অফ। ওকে। বিয়ের সব খরচ আমার ফ্যামিলি থেকে দিল। আপনার ফ্যামিলি বলতে? আমার ফ্যামিলি মানে আমার মামা তো জানতো, হ্যাঁ, মামা যায় না, আমার ফ্যামিলিতে জানাইছে। তো আমার ফ্যামিলিকে আবার বলছে এরকম মেয়েকে যদি পাঠানো হয় তাহলে মিথ্যা একটা মামলা করে দিবে ওরা। আচ্ছা, এরকম করে বলছে। তারপর আমার ফ্যামিলিও রাজি হয়েছে বিয়েতে। আচ্ছা, তো ফ্যামিলি এখান থেকে খরচ দিয়েছে? জি জি, ওকে। সব খরচ আপনার পরিবারের থেকে ওই মেয়ের পরিবারের একই গ্রামে থাকতেন আপনারা? জি, প্রায় 1 কিলোর মতো। একই গ্রামে কিন্তু 1 কিলো ডিস্টেন্স? জি জি। আপনার অর্থনৈতিক অবস্থা মেয়ের অর্থনৈতিক অবস্থার মধ্যে পার্থক্য ছিল? জি জি, অবশ্যই ছিল, অনেক পার্থক্য। অনেক পার্থক্য বলতে মানে আপনারা গরিব ওরা ধনী? জি জি। আচ্ছা, তারপর? এরপর থাকলাম এক রাত মামার বাড়িতে। থাকার পর মামা বুঝতে পারছে যে এখানে রাখলে হয়তো বা ওদের লোক খোঁজ করতে আসতে পারে এখানে, কারণ আত্মীয়র বাড়ি। যদি আত্মীয়র বাড়িতে খোঁজে সর্বপ্রথম মামার বাড়িতেই খুঁজবে। মামা ওইটা ভাবে মামার শ্বশুর বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিল, আমার মামার শ্বশুর বাড়ি। ওখানে থাকলাম প্রায় 10 দিনের মতো। থাকার পর ওই জায়গার খোঁজ পাওয়া গেছে ওরা, মানে আমার ওয়াইফ, তখন তো ওয়াইফ হয়েছে, ওয়াইফের বাবা মারা খোঁজ পাওয়া গেছে ওই জায়গার। তো খোঁজ পাওয়ার পর একদিন সকাল 10টার সময় আমি বিরাজ করতেছি বাড়ির পাশে দাঁড়া। তো দেখি ওর বড় ভাইকে আমি চিনতাম, ওর বড় ভাই আর একটা ওর চাচা বাইক নিয়ে ওই মানে একটু দূরে, একটু রাস্তা একটু দূরে, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে ওরা। তো আমি এসে আমার ওয়াইফকে বললাম এটা, যে তোমার ভাইকে দেখলাম এরকম। ও আবার বলতেছে যে আমার ভাইয়ের বাইকের কালার কি? কালার বললাম, হেলমেটের কালার বললাম। তো বললো হ্যাঁ, তাহলে ওইটা ভাইয়াই ছিল। এরপর ওর সাথে সাথে আমার মাকে ফোন দিল, মানে আমার মার সাথে ওর কথা হয়, আমি কথা বলি না সেই সময়, কিন্তু ও কথা বলে আমার মায়ের সাথে। তো কথা বললো, মাকে জানাইলো এটা। আপনার তো ইন্টারের কেবলমাত্র ফাইনালে 5টা পরীক্ষা দেওয়া হয়েছে, পরে আর দেওয়া হয়নি বাকিগুলো। মানে বিয়ের কারণে আপনি পরীক্ষা দিবেন না এটা সিদ্ধান্ত নিয়ে আপনি ওকে নিয়ে ভেগেছেন? জি জি। একবারও চিন্তা করেন না যে লেখাপড়া বন্ধ করাটা উচিত হচ্ছে না? তখন মনে হচ্ছিল যদি ওকে হারাই তাহলে আমি বাঁচবো না, এটাই মনে হচ্ছিল। এগুলো কথাগুলো নোট করার মতো, কারণ এগুলো প্রত্যেক টিনেজারের জীবনে একবারের জন্য হলো এই জিনিসগুলো আসে। এই ভয়ঙ্করতম ভালোবাসা, এটা তো আসলে ভালোবাসা বলি না আমি, এটাকে বলি ভয়ঙ্করতম ভালোবাসা, জীবনটাকে কীভাবে শেষ করে দিতে পারে। ওকে, তারপর? জি, এরপর আমার মাকে জানানোর পর আমার মা বলল যে তোমার মামার সাথে আমি কথা বলতেছি, দেখি কি করা যায়। আমার মামাকে ফোন দিল। মামা আবার বলল যে আমার একটা খালার বাড়ি ছিল গাইবান্ধা থেকে একটু দূরে, তো ওখানে পাঠাইবে আমাদেরকে। তো মামা বললো আমি রাত্রে আসতেছি, আসে তোমাদেরকে ওই জায়গাতে রেখে আসবো, এরকম করে বললো। ওকে। তো আমাদেরকে সেই দিনে যেটুকু সময় ছিলাম দিনে, সেইটুকু সময় অন্য একটা বাড়িতে রাখলো দুজনকে, নিরাপত্তার কারণে আর কি। এরপর ওখানে থাকলাম। থাকার পর মামা আসলো রাতে, মামা এবং মামি আসে আমাদেরকে নিয়ে আমার সেই খালার বাড়িতে গেল। যাওয়ার পর সেই খালার বাড়িতে যখন গেলাম, আমার খালু উনি আমাদের সাথে এমন ব্যবহার করতেছে মনে হয় চেনেই না আমাদেরকে। আচ্ছা। আমাকে অন্য একটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বললো যে এরকম যে মেয়েটাকে নিয়ে যাচ্ছ, এটাকে কি বিয়ে করছো, জোরে জোরেই কথা বলতেছে। মানে আমার ওয়াইফও শুনছে, আমার মামাও শুনছে, অন্য রুমে ছিল তারাও শুনতে পারছে। এরপর বললো যে যদি কোনো সমস্যা হয় এর মধ্যে আমরা নাই, কিন্তু তুমি এখানে থাকো না, অন্য কোথাও যাও, এরকম করে বললো আমার খালু। তো বলার পর মামা রাগ করে আমাকে ডাকার পর বলতেছে এখানে থাকতে হবে না, চলো অন্য জায়গায় রাখবো, এরকম করে বললো। বলার পর আমার ওয়াইফকে নিয়ে আমি মামার সঙ্গে গেলাম।
মামা আবার আমার আরেকটা খালাতো ভাই ছিল, উনি বিয়ে করছে গাইবান্ধা শহরের মধ্যেই, তো সেখানে রাখলো আমাদেরকে, এক রাত রাখলো। রাখার পর ওখানে রাখবে না, তো ওখান থেকে অন্য একটা জায়গায় পাঠাইবে আমাদেরকে। কিন্তু যেই সময় গেছি আমরা সেই সময় মানে দিনাজপুরে পাঠাইবে, দিনাজপুরের ট্রেন পাওয়া যায় না ওখান থেকে। আচ্ছা, এই জন্য আমাদেরকে আমার খালাতো ভাইয়ের শ্বশুর বাসায় রাখা হইলো। তো সেখানে থাকলাম। থাকার পর পরের দিন বিকাল 4টায় মামা আসলো, আসে আমাদেরকে নিয়ে গেল। সেদিন গাইবান্ধা স্টেশন ওখান থেকে একটু কাছেই, কিন্তু সেদিন গাইবান্ধা স্টেশনে আমাদেরকে নিয়ে গেল না। কারণ কেউ যদি জানতে পারে, সবাই পরিচিত লোক ওখানে, যদি কেউ দেখতে পারে, এই কারণে গাইবান্ধা স্টেশন থেকে একটু দূরে 2টা স্টেশন পার হয়ে আমাদেরকে ওখানে নিয়ে যায়। ওখানে টিকিট কাটলো দিনাজপুরের, কাটার পর আমাদেরকে ট্রেনে উঠে দিল। তো গেলাম দিনাজপুরে। আমার খালাতো ভাই থাকতো ওখানে, ও একটা হোটেলের ম্যানেজার, সে হোটেলে কাজ করে। তো ওখানে গেলাম, যাওয়ার পর আমাদেরকে ভাড়া নিয়ে দিল। থাকলাম। বাসাটা এমন বাসা যেখানে ওকে রাখতে আমার নিজেরই খারাপ লাগতেছিল, মানে অনেক অপরিষ্কার একটা বাসা। আমিও বুঝি তো যে ও কীরকম ফ্যামিলির মেয়ে। এরপর সেখানে রাখলাম কষ্ট করে। ওকে সবসময় বলি যদি কোনো কষ্ট হয় আমাকে বললো। তো ওখানে গেলাম, ওখানে তো আর বসে থেকে খাওয়া যাবে না, কাজকর্ম তো করতে হবে একটা। তো আমার মাকে বললাম যে এখানে আসলাম, এখন কাজকর্ম তো করতে হবে কিছু। তো মা আবার আমার খালাতো ভাইকে বললো যে ওকে একটা কাজ দিয়ে দাও। তো তখন আমাকে ও হোটেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে হোটেলে একটা কাজ দিয়ে দিল, মানে মানুষে খাইবে, খাওয়ার পর প্লেট এগুলো ময়লা হবে, এগুলো পরিষ্কার করতে হবে আর কি। তো কাজটা খারাপ লাগতেছিল, তারপরও ভাবলাম যে বিয়ে করছি, এখন এটা না করে তো উপায় নেই। আর যদি পালায় না থাকতে হইতো তাহলে নিজে একটা কাজের ব্যবস্থা করতে পারতাম। কিন্তু এখানে তো পালায় থাকতে হবে, কাজও করতে হবে, দুইটাই করতে হবে। তো এরপরে করলাম ওখানে কাজ, 2 দিন করলাম। করার পর যে টাকা দেয় সম্ভবত 220 টাকা করে দিত, 3 বেলা খাবার দিত ওখানেই। তো শুধু আমার ওয়াইফের খাবারটা ও রান্না করে খাইতো, আর আমি ওখানেই খাইতাম। আচ্ছা। এরপর 220 টাকা করে দেয়, ওইটা আমার ওয়াইফের হাতে আমি দেই। তো এরকম করে দেই। সেই সময় আমি স্মোকিং করা শুরু করি, সিগারেট খাই। তো সিগারেটের টাকা ওর কাছে চাই, ও দিতে চায় না। তো এর জন্য একদিন ওকে ধরে আমি মারি। বিয়ের কয়েকদিন পরের ঘটনা? বিয়ের সম্ভবত 15 দিন হবে। বিয়ের 15 দিনের মাথায় গায়ে হাত তুললেন? জি। মাত্র এই সিগারেটের জন্য? জি। আচ্ছা। মানে সিগারেট খাবো, ওর কাছে টাকা রাখি আমি, ওর কাছে টাকা চাই, ও দিবে না। ও বলে যে সিগারেট খাওয়া হবে না, এরকম করে। তো ওকে আবার আমি বললাম যে আমাকে 1 মাস সময় দাও, আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো, এরকম করে বললাম। তো এরপর এটা বলার পর মাঝে মাঝে দেয়, টাকা দেয়। দিনে 1টার বেশি খাইতে দিত না। এরপরে আস্তে আস্তে অনেকটাই কমছিল। তারপর ওখানে ওইরকম কাজ করার অবস্থায় একদিন আমি দেরি করে হোটেলে যাই। যাওয়ার পর আমাকে অনেক বকা দেয়, রাগ করে আমি ওখান থেকে চলে আসি। আসার পর ওকে বলি এরকম কাজ করা যাবে না এখানে, এরকম দেরিতে গেছি এই জন্য রাগারাগি করতে। তো আবার বললো হ্যাঁ এটা তো আমিও বুঝি, তুমি তো এগুলো কাজ করতে পারবা না, এরকম করে বলার পর ওকে বললাম এখন কী করা যায় বলো। তো বললো যে ঢাকায় চলে যাবো, চলো দুইজনই গার্মেন্টসে জব করবো, এরকম করে বললো। এরপর আমি এবার ওকে জব করতে দিতে চাইতাম না, ভাবতাম যে আমি একাই জব করবো, তুমি বাসায় থাকবা, এরকম। এরপর ওখান থেকে যেদিন চলে আসবো, এদিন মানে আমরা ট্রেনে উঠছি, আমার বাবা মাকে আমি জানাইছি যে এখানে থাকা যাবে না, এরকম সমস্যা, এখানে কাজ করতে পারবো না, বকাবকি করে, এরকম বললাম। বলার পর আমার মা বলল যে আমার একটা চাচাতো বোনের বাড়ি হচ্ছে নাটোরে। ওখানে নাটোরে আমার চাচাতো বোনের হাজব্যান্ড বিজনেস করে, ওনার হচ্ছে ডিসেল লাইনের বিজনেস করে। তো ওখানে আমাকে যাইতে বলছে যে ওখানে ডিসেল লাইনের দেখাশোনা করবি, মাসে আর কিছু টাকা দিবে, ওইটা হলেই চলবে তোদের, এরকম করে বললো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো ওখানে পাঠাইবে। দিনাজপুর থেকে আমরা ভোর 6টায় ট্রেনে উঠলাম,
উঠে ওই দিক দিয়ে গাইবান্ধা দিয়ে আমরা বগুড়াতে আসলাম। তো বগুড়াতে আসার পর শুনি আমার বাড়ি থেকে ফোন দিচ্ছে, ও সরি বাড়ি থেকে না, আমার খালাতো ভাই ফোন দিছে, যেই খালাতো ভাই ওখানে থাকে। তো ফোন দিয়ে আমাকে বলল যে ওরা তো পুলিশ নিয়ে এখানে চলে যাচ্ছে, তোরা কই আছিস, এরকম করে বললো আর কি আমাদের। বলার পর আমরা বললাম যে আমরা বগুড়ায় আসছি। আচ্ছা, এরকম করে বললো। তারপর বলতেছে ওখানেও যাওয়া যাবে না, ওখানেও লোক পাঠাইছে। আমাকে বলছিল যে ওরা কই গেছে, তা আমি সত্যিটাই বলে দিছি। আমার খালাতো ভাই সত্যিটাই বলছে যে ওরা বগুড়ার ট্রেনে উঠে ইয়াতে নাটোরে যাবে, এরকম করে বলে দিচ্ছে। তো এখন বগুড়াতেই নামলাম। বগুড়াতে আমার আর একটা ফুপুর বাড়ি ছিল, ওখানে গেলাম। যাওয়ার পর ওখানে এক রাত থাকলাম। থাকার পর ওখান থেকে আবার কাউনের ট্রেনে উঠলাম। কাউনেতে আমার ফুপুর বাড়ি, ওখানে থাকবো কিছুদিন। তো কাউনের ট্রেনে উঠলাম, ওঠার পর কাউনেতে আসলাম। আসার পর আমার ফুপু আসলো, আমাদেরকে ওনাদের বাসায় নিয়ে গেল। যাওয়ার পর ওখানে থাকলাম মনে হয় 10 থেকে 15 দিনের মতো। ওকে, পুলিশ তখন জেনে গেছে? জি। ওকে, পুলিশ জেনে গেছে কিভাবে? পুলিশ জেনে গেছে যে আমার খালাতো ভাই থাকতো দিনাজপুরে। হ্যাঁ, আমার সব আত্মীয়র বাড়িতেই খুঁজতেছে ওরা। তো পুলিশের কাছে খবর দিয়েছে কে? পুলিশের কাছে ওদের ফ্যামিলি থেকে খবর দিয়েছে। কি মামলা হয়েছে তখন? জি। কি মামলা করেছে? বিয়ে করার 4 দিন পরেই মামলা হয়েছে, অপহরণ মামলা। জি। নারী নির্যাতন, শিশু? না, এটা না, অপহরণ। হ্যাঁ। আচ্ছা, তারপর? এরপর আমার ফুপুর বাড়িতে গেলাম কাউনিয়াতে, ওখানে থাকলাম 10 দিন। থাকার পর পাশেই আমার আরেকটা ফুপুর বাড়ি ছিল, সেখানে গেছে ওদের ফ্যামিলির লোক 10 দিন থাকার পর এখানে সেই বাড়িতে গেছে, আমার সেই ফুপুর বাড়িতে গেছে। যা ওখানে বলছে যে আমার নাম বলছে যে ওরা কি এখানে আসছিল। তো ওই ফুপু আবার বলে দিছে হ্যাঁ আসছিল, ওরা চলে গেছে, অথচ আমরা ওখানে যাই নাই। ফুপু আবার ফোন দিছে এই ফুপুর বাড়িতে, যে ফুপুর বাড়িতে আমরা আসছি। তো ওখানে ফোন দিয়ে বলছে যে ওই মেয়ের বাসা থেকে লোক আসছিল, তোর ওখানে এখন যাবে হয়তো বা ওরা, জনিকে তোরা সরায় রাখ অন্য জায়গায়। তো ওই ফুপু আবার কি করলো, ওই ফুপুর হাজব্যান্ডের বোন, ঠিক আছে, ক্লিনিকে চাকরি করে। তো সেই ক্লিনিকে নিয়ে গেল আমাদেরকে। নিয়ে যাওয়ার পর ওখানে থাকলাম, সারাদিন থাকলাম। থাকার পর লালমনিরহাট চলে গেলাম রাতেই। দিনে থাকলাম ওখানে ক্লিনিকে, থাকার পর রাতে লালমনিরহাট চলে গেলাম, ওখানে আমার ফুপুর বাড়ি। তো ওখানে থাকলাম 7 দিনের মতো। থাকার পর আমার বাবা মা সেই সময় টাঙ্গাইলে থাকে, টাঙ্গাইলে আছে, মানে আমার বাবা মার নামে মামলা হয়েছে। আমার বাবা মা এবং ছোট ভাই, আমি সহ 4 জনের নামে মামলা হয়েছে। সবাই আছে টাঙ্গাইলে, ওনারা পালায় থাকে, ওনাদের খোঁজ জানে না কেউ। এরপর আমার বাবা মা চাইতেছে আমাকেও ওখানে নিয়ে যাবে টাঙ্গাইলে, সবাই এক জায়গাতেই থাকবো। জি, তারপর টাঙ্গাইলে চলে আসি আমরা 2 জন। আমার বাবা মা ওখানে থাকে। আমার বাবা আমার নামেও মামলা করছিল, তারা জামিন হয়েছে, হওয়ার পর ওখানে এসে। ও, আপনাদের আসামি করেছে কাকে? আসামি করেছে আমার বাবা মা, আমি এবং আমার ছোট ভাইকে। মানে কাউকে আর বাদ রাখেনি? না, শুধু বাদ আছে আমার ছোট বোন, ও একদম ছোট, ক্লাস 2-তে পড়তো সেই সময়, ও শুধু বাদ ছিল। তো পুলিশ কি আপনার বাবাকে ধরেছে? না, তার আগে গিয়ে জামিন নিয়ে নিয়েছে? কোর্টে গিয়ে জামিন নিয়ে এসেছে তারা। এরপর টাঙ্গাইলে আসলাম আমার বাবা মার কাছে। আমাদেরকে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে দিল, সেখানে থাকি আমরা। সম্পূর্ণ খরচ আমার বাবা মাই দিতেছিল। এরপর ঈদের আগে গেছি ওখানে টাঙ্গাইলে, এজন্য কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য ঢুকতে পারি নাই। ঈদের পরে ঢুকবো। 2 জন থাকলাম প্রায় 20 দিনের মতো। থাকার পর হঠাৎ একদিন আমি বাসায় শুয়ে আসছি। তো শুয়ে আসছি, আমার বাবা মা যে বাসাতে থাকে সেই বাসাতে আমার এসএসসি সার্টিফিকেট, এরপর গার্মেন্টসে জব নিতে যা যা লাগে, যে কাগজগুলো লাগে, তো সেগুলো সেই বাসাতে আছে। আচ্ছা। তো ওকে বললাম যে যাও আমার ওই কাগজগুলো নিয়ে আসো, এখন তো গার্মেন্টসের লোক নিতেছে, দেখি জব করতে পারি কিনা, এরকম বললাম। তো আমাকে বলতেছে যে আমি কি তোমার চাকর নাকি, যে তুমি যা বলবা তাই করবো আমি, এরকম করে বলতেছে। এরপর ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না। এরপর ও গেল। যাওয়ার পর আমার বাবা মা যে বাসাতে থাকে ওই বাসাতে থেকেই খাবার পাঠায়, এখানে আমরা খাই, এই বাসাতে খাই। তো ও শুধু আমার খাবার নিয়ে আসলো, মানে কাগজগুলো আনতে বলছিলাম, ওগুলো আনে নাই। আচ্ছা। এরপর আমাকে খাবার দিতেছে, আমি খাবার খাইলাম না, না খেয়ে আমি ওই বাবা মার বাসাতে গেলাম। যাওয়ার পর ওখানে কাগজ নিয়ে আসলাম এই বাসাতে। তো আসার পর
কাগজগুলো তুলাম, তারপর আমাকে খাওয়ানোর জন্য অনেক জোরাজুরি করতেছে। আমি রাগ করে কাগজগুলো ওর শরীরে মারলাম, ফিকা মারলাম আর কি। তো মারার পর ও আমাকে বলতেছে যে কিছুদিন থেকে দেখতেছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, এরকম করে বলতেছে আমাকে। তো আমি কোনো কথা বললাম না, না বললে বাইরে হইলাম খাবার না খেয়েই। তো বাইরে হয়ে দাঁড়িয়ে আসছি, তো এর মধ্যেও আমার কাছে আসলো, আসা কাগজগুলো আমাকে দিয়ে বলতেছে যে যাও চাকরি নাকি নিতে যাবা, যাও। তো আমি বললাম যে যাবোই তো, একটু পরে যাবো, এরকম করে বললাম। তো এই কথা বলে কাগজগুলো আমার হাতে দিয়ে ও রুমের দরজা লাগে রুমে ঢুকছে। এরপর আমি দরজায় লক করলাম, করার পর দরজা খুললো, খোলার পর ও আবার বলতেছে যে তুমি নাকি যাবা, কই জানি যাও, এখানে আবার আসলা কেন, এরকম করে বলতেছে। তো আমার রাগ উঠে গেছে, ওকে একটা থাপ্পড় মারলাম। মারার পর ও আমার আবার গলা চাপে ধরলো, মানে হাত দিয়ে গলা চাপে। আপনাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে গেছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে। আমি এটাকে বড় করতে চাচ্ছি না, বাট দ্য ইনসিডেন্ট হ্যাপেন ইন ইউর লাইফ ইজ টেরিবল। ওই জায়গাগুলোতে আমি একটু যেতে চাই। হ্যাঁ, তারপর এরপর এরকম করে থাকার পর সেদিন আমাকে বললো যে আমি যদি ইচ্ছা করি তোমাকে 12 বছর জেলে রাখতে পারবো, এরকম করে বললো আমাকে। তো বলার পর আমি বললাম হ্যাঁ পারবাই তো। এরপর রাতে খাইতে বললো, রাতে আমি খাইলাম না। তো বললাম যে জেলের খাবার খাবো, এগুলো খাবো না, এরকম করে বললাম, মানে রাগ করে বললাম আর কি। আচ্ছা। এরপর পরের দিন শুয়ে আসছি রুমে শুয়ে থাকতেই সিভিল ড্রেসে একজন লোক ঢুকছে রুমে। ঢুকে আমি একাই শুয়ে আসছি, আমার ওয়াইফ তখন রান্না করে রুমের মধ্যে ঢুকে পড়েছে। জি জি। আচ্ছা, তারপর আমি যে রুমে আছি ওই রুমে ঢুকছে, আমার ওয়াইফ ছিল না তখন, ও রান্না করতেছে। তো আমাকে ও রুমে ঢুকে আমাকে বলতেছে যে তোমার নাম কি। তো আমি ভাবছি হয়তো বা কোনো সমস্যা আছে, আমি নাম বললাম, অন্য একটা নাম বললাম আর কি, নামটা মনে পড়তেছে না। তো এরপর বাসা জিজ্ঞেস করলো যে বাসা কই, বললাম রংপুরে। এরপর আমাকে বলতেছে যে তুমি জনি না। তো আমি আবার এভাবে বললাম যে আপনি তো জানেনই, তারপরেও আমাকে জিজ্ঞেস করছেন কেন আমার নাম কি, এরকম করে বললাম। এরপর ওই লোকটা বলতেছে যে তোমার ওয়াইফ কই। আমার ওয়াইফ তখন সামনেই ছিল, রান্না করতেছিল। তো আমি বললাম যে আমার বাবা মা অন্য বাসায় থাকে, ওই বাসাতে গেছে। তো আপনার প্রশ্ন হচ্ছিল না যে এরকম একটা অপরিচিত লোক বাসার মধ্যে ঢুকে ধামধুম করে জিজ্ঞেস করছে? আমি তখন ভাবছি যে হয়তো বা পুলিশের লোক। ও, আপনি তখন ভেবে ফেলেছেন যে না? জি জি। আচ্ছা, তারপর এটা ভাবলাম। এরপর যখন জিজ্ঞেস করলো তোমার ওয়াইফ কই, আমি বললাম আমার বাবা মা যে বাসাতে থাকে ওই বাসাতে গেছে, এটা বললাম। বলার পর সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আর চাচা ওখানে আসছে। ওনারা তো ওনার মেয়েকে চেনে, পুলিশে না ছিল ওনারা চেনে। তো ওনারা যা প্রথমে ওর বাবা মানে আমার ওয়াইফের হাত ধরছে। ধরার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ বলতেছে যে আমি যাব না তোমাদের সাথে, আর ও কোনো দোষ করে নাই, আমি ওর কাছে আসছি, পুলিশের সামনে এরকম করে বলতেছে। তো পুলিশে আমাকে 2টা থাপ্পড় মারলো, মারার পর অন স্পট? জি। আচ্ছা। ওখানে থাপ্পড় মারলো আমাকে, থাপ্পড় মারার পর ও কান্না করতেছে, ও যাইতে চাচ্ছে না। ও বলতেছে যে ওকে নিয়ে যাওয়ার প্রয়োজন, ওকে নিয়ে যাও, আমি ওর বাবা আমার সাথে থাকবো, এরকম করে বললো আমার ওয়াইফ। তো এরপর আমার হাতে হ্যান্ডকাপ পরাইলো, পরানোর পর গাড়িতে উঠাইলো আমাকে। গাড়িতে উঠানোর পর আমি কোনো কথা বলতেছি না। ওই সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল আপনাদেরকে দেখার জন্য? না, লোক জড়ো হওয়ার আগে গাড়িতে উঠাই নিয়ে চলে যাচ্ছে মির্জাপুর থানায়, টাঙ্গাইল মির্জাপুরে। আপনার বাড়ি ছিল গাইবান্ধাতে? জি জি। টাঙ্গাইলে আপনারা আছেন, ওটা খোঁজ পেলো কিভাবে? আপনার শ্বশুর খোঁজ পাইছে, মানে আমাদের এলাকার একটা লোক ছিল ওখানে, উনি আমাদেরকে চিনতো কিন্তু আমরা ওনাকে চিনতাম না। ও, সামহাও উনি যোগাযোগ করে আপনার শ্বশুরের, মানে উনি হচ্ছে ওনাদের কাছে টাকা খাইছে 15,000, খাওয়ার পর সংবাদ দিয়ে দিয়েছে। এটা আপনি পরে জেনেছেন? যাই হোক, তো আমি আপনার কত সালে আপনাকে ধরলো পুলিশ? 18 সালে। 18 সালে, এই তো বছরখানেক আগের ঘটনা। জি জি জি। তারপর এরপর ধরার পর আমাদেরকে থানায় নিল, নেওয়ার পর মির্জাপুর থানার এসআই আমাদের স্টেটমেন্ট নিল। ওখানে মেয়ে বললো যে ছেলের কোনো দোষ নেই, এরকম করে বললো। তো আমাকে আবার অনেক গালিগালি করলো পুলিশে, ওখানে মারধরও করলো মির্জাপুরে। করার পর আমাদের গাইবান্ধা থেকে পলাশবাড়ি উপজেলার আপনাকে যে গালিগালাজ করছিল, কি কারণে গালিগালাজ করছিল? যে এখনো বিয়ের বয়স হয় নাই, আরো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতেছিল মেয়ের সামনে, মেয়ের বাবা মার সামনেই, আমাকে এবং আমার ওয়াইফকে দুইজনকেই গালি দিতেছে পুলিশে। এরপর আমাদের থানা থেকে এসআই আসলো, আসার পর ওনাদের হাতে উঠাই দিল মির্জাপুর থেকে আমাদেরকে। ওনারা গাইবান্ধা থেকে হাইস্ট কার নিয়ে যাচ্ছিল, ওইটাতে করে নিয়ে গেল আমাদেরকে পলাশবাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানকার ওসি
আমাদের দুজনকে এক জায়গায় করে স্টেটমেন্ট নিল। তো ওখানে মেয়েকে বলল, ওসি বলল যে তুমি তোমার বাবা মার সাথে চলে যাও, আচ্ছা লেগে আমরা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠাইবো, এরকম করে বললো। তো মেয়ে ওখানে বলে দিল যে না, আমি ওর সাথেই থাকবো, ও যদি জেলে থাকে আমিও জেলে থাকবো, এরকম করে বললো। এরপর ওসি বললো আচ্ছা ঠিক আছে, মেয়ে যেহেতু ছেলের পক্ষে আছে তাহলে দুজনকেই কারাগারে কোর্টে উঠানো হোক, ওখানে কি স্টেটমেন্ট দিবে সেই স্টেটমেন্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিবে, এটা বললো। বলার পর ওকে মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর টেস্ট করছে, টেস্ট করার পর ওকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আগে এবং আমাকে পরে নিয়ে গেছে। যে রাতে ছিলাম, রাতে আমাকে অনেক মারধর করছে পুলিশে। এরপর গেলাম। মারধর করছিল কেন, কি কারণে? ওই তো পালাই নিয়ে গেছিলাম, এই কারণে আর কি। আচ্ছা, এই কারণে মারধর করছে অনেক। কোর্টে নিয়ে যাওয়া হলো আমাদেরকে। নিয়ে যাওয়ার সময় 2টা পুলিশ ছিল আমার সাথে, আমাকে সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো। পুলিশ 2টা বলে দিল যে তোকে যে এখানে মারধর করছে থানাতে, এটা তুই কোর্টে বলবি না, কোর্টে যদি বলিস তাহলে ওরা ওখানে নিবে না, তোকে মেডিকেলে পাঠাইবে, টেস্ট করাবে। হ্যাঁ, মেডিকেলে পাঠানোর পর আবার এই এসআইয়ের হাতেই উঠে দিবে, সুস্থ না হওয়া পর্যন্ত এই এসআই এরিয়াতেই থাকবি। আবার মানে এটা বলার কারণে ওনার দায়িত্বে যেহেতু থাকবি উনি আবার মারতে পারে, এই ভয় দেখাইলো। দেখানোর পর আমি কিছু বললাম না। কোর্টে আমাকে জিজ্ঞেস করা হলো যে মারধর করছে নাকি, তো আমি বললাম না, মারধর করা হয়নি। তো আমাকে হাজতের মধ্যে রাখার পর একজন পুলিশ এসে আমার নাম বলে রাখতেছে জুয়েল রানাকে। আমি গেলাম, যাওয়ার পর আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হলো। তো আমি যাওয়ার সময় দেখি আমার ওয়াইফ আগে থেকে ওখানে আসছে ম্যাজিস্ট্রেটের কাছে। তো ও স্টেটমেন্ট দিছে। ম্যাজিস্ট্রেট ওকে জিজ্ঞেস করছে যে এ ছেলেকে তুমি চেনো? তো ডাইরেক্ট বলে দিছে হ্যাঁ আমার হাজব্যান্ড হয়, চিনবো না কেন, এরকম করে বলছে। তা ম্যাজিস্ট্রেট বললো যে তোমার বাবা মা তো মামলা দিছে যে লোক দিয়ে নাকি তোমাকে জোর করে উঠাই নিয়ে গেছে বাসা থেকে, এরকম করে বললো। এরপর ও ডাইরেক্ট বলে দিচ্ছে যে না স্যার, ওর কোনো দোষ নাই, আমি প্রায় 4 থেকে 5 বছরের মতো ওর সাথে রিলেশন করছি। করার পর এটা আমার ফ্যামিলিকে জানাইছি, জানানোর পর আমার ফ্যামিলি মেনে নেয় না জন্য আমি নিজেই ওর কাছে গেছি, ওর কোনো দোষ নেই, এরকম করে বললো। বলার পর ম্যাজিস্ট্রেট আবার জিজ্ঞেস করলো যে তোমার ফ্যামিলি মেনে নেয় না কেন? তো বললো যে ওদের ফ্যামিলি একটু আমাদের চেয়ে আর্থিক অবস্থা কম ওদের, এই জন্য মেনে নিচ্ছে না। এরপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো? তো আমি বললাম যে আমি এখনও চাকরিতে ঢুকি নাই, ঈদের পরে ঢোকার কথা ছিল, তার মধ্যেই পুলিশ আমাদেরকে ধরছে, এরকম করে বললাম। এরপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি সংসার করতে চাও এই মেয়েকে নিয়ে? আমি বললাম হ্যাঁ করব। মেয়েকে জিজ্ঞেস করলো, মেয়েও বলছে হ্যাঁ করব। এরপর মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি কার জিম্মায় যাইতে চাও এখন? তো মেয়ে ভাবছে যে যদি বলে আমার জিম্মায় আসবে তাহলে হয়তো বা ওকেও সেফ কাস্টডিতে রাখা হবে, এই জন্য মেয়ে বলছে যে আমি আমার বাবা মার জিম্মায় যাইতে চাই, এরকম করে বলছে। বলার পর আমাকে কারাগারে পাঠাইছে আর ওকে ওর বাবা মার হাতে উঠাই দিছে। এরপর আমাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে প্রথম দিন আমাকে নিয়ে যাওয়া হইলো। নিয়ে যাওয়ার পর রাত 8টায় কারাগারে ঢুকানো হয়েছে। তো ঢুকানোর সময় ওখানে আমাদের নাম, ঠিকানা, বাসা এবং কি মামলা নিয়েছি এগুলো জিজ্ঞেস করা হয়। তো ওগুলো জিজ্ঞেস করলো, ওগুলো বললাম সব কিছু। বলার পর একসঙ্গে আমরা হয়তো বা 30 জনের মতো আসামি কারাগারে ঢুকছি কোর্টের মাধ্যমে। কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তো যাওয়ার পর মানে সবাইকে ভাগ করে দিল। ওখানে গাইবান্ধা জেলের ভেতর হচ্ছে 3টা আছে, শাখা আছে। একটা হচ্ছে যমুনা, করতোয়া এবং ঘাঘট। আমাকে রাখা হইলো ঘাঘটে, আর বাকিগুলোকে এভাবে যথাক্রমে বিভিন্নটায় দেওয়া হইলো। তো দেওয়ার পর সকাল 6টায়, ভোর 6টায় আর কি, আমাদেরকে ঘুম থেকে উঠানো হইলো সবাইকে, মানে নতুন যেগুলো গেছি আর কি। উঠানোর পর আমাদেরকে ক্যাশ টেবিলে নিয়ে যাওয়া হইলো। ক্যাশ টেবিলে নিয়ে যাওয়ার পর আমাদের মাথার চুল কেটে দেওয়া হইলো সবার। যাদের দাড়ি ছিল তাদেরকে সেভ করে দেওয়া হইলো। এরপর ছবি উঠাইলো। ছবি উঠানোর পর সবার ঠিকানা, নাম এবং সব কিছু আবার নতুন করে শুনলো। ওখানে যারা মানে শুনতেছিল যদি একটু ভুল হইতো তাহলেই ওখানে মার দিয়ে দিত, এরকম অবস্থা আর কি। যাদের বয়স একটু বেশি তাদেরকেও ছাড়তো না এরা, মানে আইনের লোক মারে না, মানে যারা পুরাতন আসামি আর কি, এরাই মারে। আমাকে বললো যে কি মামলা নিয়ে আসছো? তো বললাম যে অপহরণ মামলা।
এরপর বললো কাকে অপহরণ করছো? তো বললাম যে আমি রিলেশন করে বিয়ে করছি, ওনারা মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। এটা বলার সঙ্গে সঙ্গে আমাকে একটা থাপ্পড় মারলো, পুরান আসামি যারা এদের মধ্যে একজন থাপ্পড় মারলো। তো বললাম যে ভাই থাপ্পড় মারলেন কি জন্য? তো আবার বলতেছে যে পালাই গেছিস, আবার ধরা পড়লি কি জন্য, মানে আর কি জেলের মধ্যে মানে বেড ভরা নেয়। তো আমাকে বলতেছে যে তুমি বারান্দায় থাকবা নাকি ভেতরে থাকবা, এরকম করে বলতেছে। তো আমি বললাম যে ভেতরেই থাকবো। তো বলতেছে ভেতরে যদি থাকতে চাও তাহলে 2000 টাকা দিতে হবে। তো আমি বললাম টাকা কই পাবো, আমি তো এখানে টাকা নিয়ে আসি নাই, এরকম করে বললাম। তো বলতেছে যে তুমি ঢুকছো কবে এখানে? তো বললাম যে গতকাল ঢুকছি। এরপর বলতেছে লোক তো দেখতেই আসবে এর মধ্যে, তুমি বলবা যে টাকা দিতে, এখানে বেড ভরা লাগে, তাহলেই দিয়ে দিবে, এরকম করে শিখাই দিল আমাকে। তো সেদিন আমি মানে অপেক্ষায় থাকি যে কে দেখতে আসে আমাকে, কিন্তু সেদিন কেউ আসে নাই। আর পরের দিন আমার মা গেছে ওখানে, যাওয়ার পর মাকে বললাম যে এরকম এখানে থাকার জন্য টাকা লাগে, টাকা দিতে হবে। তো মা হয়তো বা দিল, 3000 টাকা দিছে। ও বাইরে এক ইয়ে ছিল, জেল পুলিশ ছিল, ওনার হাতে দিছে, উনি আবার ভেতরে নিয়ে এসে আমাকে দিয়ে দিছে। এই সিস্টেমে টাকা দেয় আর কি। ওখানে আবার ওনারা 1000 টাকা দিলে 50 টাকা কেটে নেয়, এই সিস্টেম। এরপর ওখানে থাকি, খাবারগুলো একদম কি বলবো, ওই রকম খাবার হয়তো বা কখনো খাই নাই। সকালে 2টা রুটি দিবে, রুটি 2টা অনেক ছোট ছোট আর কি। এরপর অল্প একটু মানে গুড়ের ভিতর আঙুল ঢুকাই দিবে, দেওয়ার পর ওই আঙুলটা উঠাইবে, ওই রকম অবস্থায় ওখানে যেটুকু ওঠে ওইটাই রুটিতে দিয়ে দিবে আর কি, এই সিস্টেমে। তো ওগুলো খাই আর থাকি। এমন কোনো একটা দিন যায় নাই যে দিনটাতে জেলের ভেতর আমি কান্না করি নাই। সব সময় শুধু ওর কথা ভাবছি, অপেক্ষা করছি যে কবে হয়তোবা আমাকে দেখতে আসবে। ও আমাকে বলছিল যে তোমাকে যদি গাইবান্ধা জেলেতে রাখা হয় আমি আসবো মাঝে মাঝে দেখতে, কিন্তু 52 দিন ছিলাম ওখানে, একদিনও আসে নাই আমাকে দেখতে। এরপর জামিনে বের হইলাম, হওয়ার পর কোরবানি ঈদের 2 দিন আগে বের হইছি কারাগার থেকে। তো ভাবছিলাম হয়তোবা ঈদটাও হয়তোবা জেলের মধ্যেই করতে হবে। এরপর হঠাৎ আসতে ওখানে বক্স সিস্টেম, সাউন্ড সিস্টেম। তো ওখানে ডাকতেছে আমার নাম ধরে, প্রথম বলতেছে যে জাবিনের আসামির নাম শোনেন। তো এটা বলার পর আমার নাম ধরে ডাকতেছে। তো ভাবলাম হয়তো বা জাবিন হয়ে গেছে। তো গেলাম, আমার ওখানে একটা কার্ড দেওয়া হয়, প্রতিটা আসামিকে একটা করে কার্ড দেওয়া হয়। তো কার্ডটা নিয়ে গেলাম কেস টেবিলে, যাওয়ার পর আমাকে বলতেছে জাবিন তো হয়ে গেছে, ঈদের আগে 500 টাকা দাও, এরকম করে বলতেছে। তো আমি বললাম যে ভাই আমার কাছে তো টাকা নাই, এরকম করে বললাম যে বাড়ি থেকে লোক দেখতেও আসতেছে না কিছুদিন থেকে, টাকা নেই আমার কাছে। এরপর বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা যদি না থাকে তাহলে আজকে রাতটাও এখানে থাকার লাগবে, এরকম করে বলতেছে। তো থাকলাম, সে জামিন হওয়ার পরেও এক রাত ওখানে থাকলাম, টাকা দিতে পারি না এই জন্য। এরপর পরের দিন সকাল 11টায় ঘুমোতে পারতেন? আমি শুনেছি এরকম কাঁথা, বালিশ, কম্বলের যে অবস্থা থাকে, জি জি, ওগুলো অনেক ময়লা, মানে যদি কম্বলে যদি আপনি 2 দিন থাকেন আপনার শরীরে ঘা ধরবে, এইরকম অবস্থা। বাথরুম টয়লেটের কথা তো বাদই দিলাম। হ্যাঁ, ওগুলোর অবস্থা অনেক খারাপ, কি আর বলবো। অনেক আমি একটু বড় বড় করে নিয়ে আসতেছি, ল্যাবরেটরি নিয়ে আসতেছি, বিশেষ করে যারা শোনে আমার এই অনুষ্ঠান, আপামর জনসাধারণ শোনে, তো আপনার মতো মানুষরা শোনে, এবং সব শ্রেণীর মানুষরাই শোনে, টিনেজাররাও শোনে, তাদের একটু বেশি করে জানা উচিত। এবং দিস ইজ নট দ্য ওয়ান টাইম যে এইরকম কেস আমি রেডিওতে প্রচার করতেছি, এবং এরকম কেস আমি বহু প্রচার করেছি যে ইমোশনাল লাভ, বিয়ে করে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করে কি ফেস করতে হয় এবং শেষ পর্যন্ত রেজাল্টটা কি দাঁড়ায়। তো ঠিক আছে, আপনি জামিনে বের হলেন, তারপর? জি, বের হলাম। হওয়ার পর আমার উকিলে বলে দিচ্ছে যে ওই মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না, ওই মেয়ে যদি নিজে ইচ্ছা আসতে চায় তোমার কাছে তাহলে আসুক, কোনো সমস্যা নেই তোমার, এরকম করে বলার পর আমি আর মেয়ের সাথে কোনো যোগাযোগ করি না বলতে কি, যোগাযোগ করার কোনো উপায়ই নাই। মানে